ডাকিনী, কালো জাদু, তুকতাক আজও মানুষ বিশ্বাস করে। এমনকি শিক্ষিত লোকও এর ব্যতিক্রম নয়। আর তার বলি হয় অনেক নিরপরাধ মানুষ। আমাদের আজকের গল্পটা এমনই এক ডাকিনী তন্ত্রের আড়ালে ঘটে যাওয়া এক নির্মম খুনের তদন্তের বিষয়ে। কর্নেল নীলাদ্রি সরকার কি পারবেন এই ঘটনার আসল কারণ উদ্ঘাটন করতে? গল্পের শুরুতে বলে নেব আগের পর্বে কি ঘটেছে। তবে আগের পর্বটি শোনা থাকলে স্কিপ করতে পারেন 3 মিনিট 30 সেকেন্ড পর্যন্ত। আগের পর্বের লিংক এই পর্বের আই বাটন, ডেসক্রিপশন এবং এন্ড স্ক্রিনে দেওয়া রইল। গল্পটি ভালো লাগলে লাইক করতে ভুলবেন না কিন্তু। আর এই ধরনের গল্প শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আসুন আর দেরি না করে শুরু করি আজকের গল্প, ডাকিনীতন্ত্র দ্বিতীয় তথা শেষ পর্ব। আগে যা ঘটেছে। বিদেশ থেকে বায়োকেমিস্ট্রির অধ্যাপক সুদর্শনবাবু দেশে ফিরে আসেন। তাঁর স্ত্রী গোপাদেবী নাকি একজন ডাইনি। আমেরিকার ডাইনি অ্যাসোসিয়েশন তাকে পাঠিয়েছে ভারতীয় ডাইনিদের সাথে যোগাযোগ স্থাপনের জন্য। এখানে সুদর্শনবাবুর মামাতো দাদা অবনী মৈত্র একজন তান্ত্রিক। তাঁর সঙ্গে গোপার একটা সম্পর্ক গড়ে ওঠে বলে সুদর্শন সান্যাল সন্দেহ করেন এবং তিনি মানসিকভাবে এতটাই বিপর্যস্ত যে আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছেন বলে সবাইকে বলে বেড়াচ্ছেন। গোপাদেবীর ধারণা সুদর্শন সান্যালের আত্মহত্যা করার মতো মনের জোর নেই, কিন্তু অবশেষে তিনি একদিন সত্যিই আত্মহত্যা করেন। পুলিশ এটাকে আত্মহত্যা বললেও কর্নেলের ধারণা এটা হত্যা। কেউ ল্যাবে সুদর্শন সান্যালের কাপে পটাশিয়াম সায়ানাইডের গুঁড়ো রেখে দিয়েছিল, আর রাত্রে কফি খাওয়া তাঁর অভ্যাস। অত্যন্ত অন্যমনস্ক, মানসিকভাবে বিপর্যস্ত মানুষটি ওই কাপেই কফি তৈরি করে খান। তার ফলশ্রুতিতে তিনি মারা যান। তদন্তে প্রকাশ, সুদর্শনবাবুর বাবা তাঁর স্থাবর অস্থাবর সম্পত্তি ছেলের নামে উইল করে গেছেন। সুদর্শনবাবুর অবর্তমানে ওই সম্পত্তির মালিক হবেন গোপা। গোপার কিছু হলে সম্পত্তির মালিকানা বর্তাবে চণ্ডীতলার এক আশ্রমে। কর্নেল গোপাকে সাবধান করে দেন তাঁর জীবন বিপন্ন ভকতবাবুর রঙের দোকানে। কর্নেল সুদর্শনবাবুর বাড়ি থেকে বেরিয়ে যান তাঁদের ভাড়াটে ভকতবাবুর রঙের দোকানে। সেখানে জানতে পারেন ভাড়ার 500 টাকা পান তান্ত্রিক অবনী মৈত্র। তার বদলে ভাড়ার রসিদ পান উকিলবাবুর কাছ থেকে। কর্নেল সেখান থেকে বাড়ি ফিরে জানতে পারেন গোপাদেবীর উপর প্রাণঘাতী হামলা হয়েছে। তাই গোপাদেবী কর্নেলের বাড়ি চলে এসেছেন সমস্ত জিনিসপত্র নিয়ে। তিনি আমেরিকায় ফিরে যেতে চান। এরপর গোপা আর এক মুহূর্ত এদেশে থাকতে চাইছিল না। কর্নেলের সাহায্যে আমেরিকা যাওয়ার প্লেনের টিকিট চাইছিল। কর্নেল একটু চুপ করে থাকার পর বললেন, তোমার শ্বশুর সদানন্দবাবু সম্পর্কে কি জানো? গোপা তাকালো, কিন্তু কিছু বলল না। সুদর্শন তোমাকে কিছু বলেনি? বলেছিল ওর ওষুধ তৈরির ফার্ম ছিল। স্ত্রীর সঙ্গে অশান্তির জন্য ফার্ম আর চালাননি, ধর্মকর্ম নিয়ে কাটাতেন। সুদর্শন তখন আমেরিকায়। সুদর্শন বলেনি মাকে তার বাবা ডিভোর্স করেছেন? গোপা ঘড়ি দেখে ব্যস্তভাবে বলল, এসব কথা বলে অনর্থক সময় নষ্ট হচ্ছে কর্নেল সরকার। দেখুন, আপনি বলেছিলেন আমার ফ্লাইটের ব্যবস্থা করে দেবেন। আপনার কথা মতো আমি এসেছি। চিন্তা করো না, ব্যবস্থা হয়ে যাবে, কিন্তু তুমি চলে যাওয়ার আগে আমার এসব কথা জানার দরকার। গোপা আস্তে আস্তে বলল, সুদর্শনের মানসিক অসুখের মূল কারণ তার বাবা মায়ের বিচ্ছেদ। সোমা চাইনো। মায়ের চিঠি পাওয়ার পর ও ভীষণ বিচলিত হয়ে উঠেছিল। মাকে নিজের কাছে রাখতে চেয়েছিল। ওর মা যাননি। বাবার সম্পর্কে সুদর্শন সত্যিই কি তোমাকে কিছু বলেনি? তেমন কিছু না। বাবা মা সম্পর্কে কোনো কথা তুললেও এড়িয়ে যেত।
কর্নেল দাড়িতে হাত বুলোতে বুলোতে বললেন, সদানন্দবাবু ডাক্তারি পড়েননি, কিন্তু ওর আশ্চর্য মেধা ছিল। প্রথম জীবনে একটা মেডিকেল কোম্পানির রিপ্রেজেন্টেটিভ ছিলেন, পরে নিজেই ওষুধ তৈরির কারখানা করেন। তারপর চিকিৎসাবিদ্যার বইপত্র ঘেঁটে নিজেও নানা অসুখ বিসুখের ওষুধ তৈরির চেষ্টা করতেন। শেষে আয়ুর্বেদ আর দেশি আদিম চিকিৎসা পদ্ধতি, যাকে বলে টোটকা, এইসব নিয়ে চর্চা শুরু করেন। পুলিশ রেকর্ড থেকে এসব কথা জেনেছি। আদিবাসীদের টোটকা সংগ্রহে অবনী ছিল ওর সহকারী। অবনীর সঙ্গে বিভিন্ন অঞ্চলের আদিবাসী ওঝাদের পরিচয় এই সূত্রেই হয়েছিল। গোপা শুনছিল, বলে উঠল, আই সি। সদানন্দবাবু এক ধরনের মাদক আবিষ্কার করেছিলেন, মারাত্মক নার্কোটিক্স। কিছু বিদেশি কোম্পানিতে সেই ড্রাগ বেচতেন। পুলিশ টের পেয়ে ওকে অ্যারেস্ট করেছিল, কিন্তু টাকার জোরে বেঁচে যান। যাই হোক, সদানন্দবাবুর সেই মাদক তৈরির ফর্মুলা কি তুমি খুঁজে পেয়েছো? গোপা উঠে দাঁড়ালো, রুষ্ট মুখে বলল, আমাকে এভাবে অপমান করার জন্য আপনি আপনার বাড়িতে আসতে বলেছিলেন? আমি চিন্তাও করিনি। আমি বরং কোনো হোটেলে চলে যাচ্ছি। ট্রাভেল এজেন্টের সাহায্যে এয়ার টিকিট পেতে আমার কোনো অসুবিধা হবে না। কর্নেল নির্বিকারভাবে বললেন, ফর্মুলার ফাইলটা তুমি নিয়ে যেতে পারবে না গোপা। আমি জানিয়ে দিলে গভর্নমেন্টের অ্যান্টি ড্রাগ সেলের লোকেরা এয়ারপোর্টে সার্চ করে তোমাকে বিপদে ফেলবে। কাজেই ওটা তুমি পেয়ে থাকলে আমাকে দাও। আই অ্যাসিওর ইউ ডার্লিং, তোমার এয়ার টিকিটের ব্যবস্থা শুধু নয়, তোমাকে নিরাপদে আমি প্লেনে তুলে দিতে রাজি আছি। গোপা ঠোঁট কামড়ে ধরল, একটু পরে বলল, দিস ইজ অ্যাবসার্ড। তুমি ভুল করছো গোপা। ওটা তোমার কাছে যতক্ষণ আছে ততক্ষণ তুমি বিপন্ন। কারণ ওই ফাইলটার কথা কলকাতাতেও সদানন্দবাবুর ঘনিষ্ঠ কোনো লোকের পক্ষে জানা সম্ভব। অবনীয় জানতে পারে। গোপা এবার শান্তভাবে বসল, তারপর মুখ নামিয়ে বলল, ফাইলটা আমাকে সুদর্শন দিয়েছিল, কিন্তু আজ মর্নিংয়ে চুরি গেছে। কখন জানতে পারলে ওটা চুরি গেছে? এখানে আসার সময় জিনিসপত্র গোছাচ্ছিলাম। ওটা ছিল আমার ওই স্যুটকেসে। খুঁজে দেখলাম ফাইলটা নেই। আমি তালা দিয়ে রাখতাম। তালাটা কেউ কিভাবে খুলেছে। অবুদা এ কাজ করেনি, কারণ আমি ওকে চোখে চোখে রেখেছিলাম। ভবতারণকেও সন্দেহ করতে পারছি না, সে তত লেখাপড়া জানে না। স্যুটকেসে আরও অনেক কাগজপত্র ফাইল টাইল আছে। ওই ফাইলটার কোনো স্পেশালিটি ছিল না যে আলাদাভাবে চেনা যাবে। কর্নেল গম্ভীর মুখে বললেন, তোমার এয়ার টিকিটের ব্যবস্থা করে দিচ্ছি, কিন্তু এয়ারপোর্টে অ্যান্টি ড্রাগ সেলের লোকেরা তোমাকে সার্চ করবে, মাইন্ড দ্যাট। গোপা ক্লান্তভাবে বলল, করুক, আমার এদেশে থাকতে আর এক মুহূর্তও ইচ্ছে করছে না। সেদিন আমাদের চণ্ডীতলা আশ্রমে যাওয়া হলো না। গোপাকে ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটা সান্ধ্য ফ্লাইটে দিল্লি এবং দিল্লি থেকে প্যান অ্যামের জ্যাম্বো জেটে করাচি, ফ্র্যাঙ্কফুর্ট, হিথ্রো হয়ে শিকাগো পৌঁছানোর ব্যবস্থা করে দিলেন কর্নেল। দমদম এয়ারপোর্ট থেকে কর্নেলের অ্যাপার্টমেন্টে পৌঁছতে রাত 8টা বেজে গেল। ষষ্ঠীচরণ বলল, সে মেয়ে ছেলেটা দুবার ফোন করেছিল, কি যেন নামটা? কর্নেল বললেন, অপর্ণা রায়। আগে তাই বটে। ষষ্ঠী কাঁচুমাচু মুখে বলল, পেটে আসছিল, মুখে আসছিল না। কর্নেল চোখ কটমটিয়ে বললেন, কফি। ষষ্ঠী অমনি চলে গেল। সোফায় বসে বললাম, বাপস, দিনটা যা গেল। এখনো যায়নি ডার্লিং, কফি খেয়েই বেরোবো। বলে কর্নেল টেলিফোন তুলে ডায়াল করতে থাকলেন। আবার বেরোবেন? কোথায়? কর্নেল ফোনে মন দিলেন। অপর্ণা আছে? আমার নাম কর্নেল নীলাদ্রি সরকার। আপনি কি অপর্ণার মা বলছেন? কখন বেরিয়েছে? বলে কর্নেল ঘড়ি দেখলেন। আচ্ছা, ফিরলে বলবেন আমার কথা। ফোন রেখে কর্নেল তাঁর ইজি চেয়ারে বসলেন। বললেন, গোপাকে যারা সদানন্দবাবুর ফর্মুলা হাতাতে পাঠিয়েছিল তারা নিঃসন্দেহে নার্কোটিক্সের কারবারি। ব্ল্যাক মেরি অ্যাকাল্ট অ্যাসোসিয়েশন
তাদের মুখোশ। সদানন্দবাবুর মার্কিন ড্রাগ কারবারিদের সঙ্গে যোগাযোগের কথা পুলিশ রেকর্ডে আছে। ষষ্ঠী কফি রেখে গেল। কফি খেতে খেতে বললাম, কিন্তু গোপার ডাকিনী বিদ্যার নমুনা দেখে তাক লেগে গেছে। হঠাৎ সুগন্ধ, গোলাপ কুঁড়ি, কফির কাপে রক্ত। আপনি অলৌকিক শক্তি বলছিলেন, কিন্তু কোশমিনকালে আপনার অলৌকিক শক্তিতে বিশ্বাসের কথা শুনিনি। ব্যাপারটা ম্যাজিক ছাড়া আর কিছুই নয়। কর্নেল হাসলেন। কোনো বায়োকেমিস্ট যদি ডাকিনী বিদ্যায় চর্চা করে তাহলে সে অদ্ভুত অদ্ভুত সব কাণ্ড ঘটিয়ে মানুষকে তাক লাগিয়ে দিতে পারে। গোপা একজন বায়োকেমিস্ট। বলে কফিতে শেষ চুমুক দিয়ে উনি চুরুট ধরালেন। তারপর হাত বাড়িয়ে টেলিফোনে ডায়াল করলেন। একটু পরে বললেন, স্যান্নাল বাড়িতে রিং হয়ে যাচ্ছে, কেউ ধরছে না। অবশ্য ভবতারণ নিচের ঘরে থাকে, টেলিফোন আছে ওপরে সুদর্শনের ঘরে। হ্যালো হ্যালো, আমি কর্নেল নীলাদ্রি সরকার বলছি। কি, ভবতারণ পালিয়েছে? কি করে বুঝলেন? ওর ঘরে, হ্যাঁ, তালাবন্ধ থাকতেই পারে, কোথাও গেছে হয়তো। না, গোপার খবর জানি না। ঠিক ঠিক, আপনার সঙ্গে একমত। সে কি মশাই, আপনি তান্ত্রিক মানুষ, আপনার ভয় কিসের? আচ্ছা, অপেক্ষা করুন, আমরা যাচ্ছি। না না, থানায় জানাবার মতো কিছু নয়, আমি যাচ্ছি। কর্নেল টেলিফোন রেখে ব্যস্তভাবে উঠে দাঁড়ালেন। জিজ্ঞাসা করলাম, অবনীবাবু কি বলছে? ওকে টেলিফোনে কেউ হুমকি দিয়েছে, বাড়ি ছেড়ে না গেলে বডি গঙ্গায় ভাসিয়ে দেবে। আশ্চর্য তো। ভবতারণের ঘর তালাবন্ধ। অবনীর ধারণা এই সুযোগে সে সুদর্শনের টাকা কড়ি হাতিয়ে কেটে পড়েছে। চলো বেরিয়ে পড়ে যাক। পথে যেতে যেতে কর্নেল বললেন, গোপার কথা থেকে আঁচ করা যায়। ভবতারণ যে কোনো কারণেই হোক গোপাকে বাড়ি থেকে তাড়িয়েছে। মুখোশ পরা লোকটা ভবতারণেরই সাজানো ব্যাপার। কেন ভবতারণ এই কাজ করলো জানি না। ইচ্ছে ছিল অ্যাডভোকেট শিবপদবাবুর বাড়ি যাব, রাত 9টার পর ওকে ফ্রি পাবো। আগে চলো তান্ত্রিক সকাশেই যাওয়া যাক। সুদর্শনের ল্যাবটা আর একবার পরীক্ষা করে দেখতে চাই। এলাকা জুড়ে লোডশেডিং। গেটে টর্চ আর ত্রিশূল হাতে দাঁড়িয়েছিল তান্ত্রিক। গেট খুলে দিল। আমাদের গাড়ি পোর্টিকোর তলায় গেলে ফিরে এলো। চাপা স্বরে বলল, তালা এঁটে এলাম। সিঁড়ির ওপর বসার ঘরের দরজাতে তালা আটকানো। খুলে দিল। ভেতরে টেবিলের ওপর একটা হ্যারিকেন জ্বলছিল। দরজা ভেতর থেকে এঁটে বলল, ওপরে চলুন। কর্নেল বললেন, আগে সুদর্শনের ল্যাবে যেতে চাই। অবনী মৈত্র বলল, আগে আলো আসুক, ততক্ষণ আমার ঘরে। না অবনীবাবু, আমার মাথায় একটা খটকা ঢুকেছে। আমার এই স্বভাব, যতক্ষণ না সেটা গোছাতে পারছি ততক্ষণ আপনার কথায় মন দিতে পারবো না। তান্ত্রিক হ্যারিকেনটা আমাকে ধরতে দিল। আমার গা ছমছম করছিল। গঙ্গার ধারে এই পুরনো বাড়ি যেন অন্ধকারে হিংস্র হয়ে উঠেছে। সুদর্শনের ঘরেও তালা আটকানো ছিল। তালা খুলে দিল তান্ত্রিক। আমরা ভেতরে ঢুকলাম। কর্নেল ঘরের ভেতরটা দেখে নিয়ে খাটের কাছে গেলেন। তারপর বেড কভার তুলে বালিশ সরালেন। কি করছেন হ্যারিকেনের আলোয় স্পষ্ট দেখা যাচ্ছিল না। তারপর উনি পকেট থেকে খুদে টর্চ বের করে সোজা পর্দা তুলে ল্যাবে ঢুকে গেলেন। অবনী হ্যারিকেনটা আমাকে টেবিলে রাখতে বলল। তারপর ভেতর থেকে দরজা এঁটে চাপা স্বরে বলল, সাবধানের মার নেই। তবে এই ত্রিশূলটা দেখছেন, এটা সাংঘাতিক পাওয়ারফুল। ল্যাব থেকে কর্নেল বেরিয়ে এলেন। অবনী বলল, কি দেখলেন? ও ঘরের নিচের তলায় ঘর কি কাউকেও ভাড়া দেওয়া হয়েছে? হ্যাঁ, ওই কয়েক মাস আগে ভগৎবাবুকে ভাড়া দিয়েছি। একদিন খালি পড়েছিল। ভগৎবাবু ও ঘরে গোডাউন করেছেন, রঙের পিপে রাখেন।
পিসে মশাইয়ের আমলে নিচের ওই ঘরটাই ছিল বসার ঘর। কর্নেল গম্ভীর মুখে বললেন, ল্যাবের যে দরজাটা সকালে বাথরুমের দরজা মনে করেছিলাম, সেটা তালা আটকানো আছে। কেন যে তখন মাথায় এলো না, বাথরুম হলে তালা বন্ধ থাকবে কেন? অবনী বলল, ওটা নিচের ঘরে নামার সিঁড়ি। ভাড়া দেওয়ার সময় আমি নিজে ওটাকে তালা আটকে দিয়েছিলাম। খোলা দেখলেন নাকি? না, আটকানোই আছে। তবু আপনি দেখে আসুন সেই তালাটা নাকি। তান্ত্রিক সবেগে ঢুকে গেল। আমরাও ঢুকলাম। তান্ত্রিক দরজার তালা টেনে দেখে বলল, একই অবস্থায় আছে, একই তালা। কর্নেল বললেন, চাবি তো আপনার কাছে আছে। হ্যাঁ, খুলবো নাকি? তবে ভগৎবাবু টের পেলে চেঁচামেচি করতে পারেন। সাবধানে খুলুন। অবনী তালা খুলল, তারপর দরজা ঠেলল, কিন্তু দরজা খুলল না। সে বলল, সিঁড়ির মাথা পর্যন্ত রঙের পিপে বোঝাই করা আছে। কিংবা এমন হতে পারে কখন উনি নিজেই আমার অজান্তে ওদিকের দুই চৌকাটে একটা কাঠে পেরেক ঠুকে দরজা সিল করে দিয়েছেন। দিনের বেলা খোঁজ নেবক্ষণ। মহা ঘুঘু লোক মশাই। রঙের পিপে আমি কিংবা বাবা চুরি করতে পারি ভেবে এই কর্মটি করে রেখেছেন। সুদর্শনের ঘর থেকে বেরিয়ে অবনী তালা আঁটল। তারপর বলল, আসুন, আমার ঘরে বসুন। যেতে যেতে কর্নেল বললেন, মর্গ থেকে সুদর্শনের বডি কখন ফেরত পেলেন? বিকালে, কাছে নিমতলা। 7:30টার মধ্যে দাহক্রিয়া শেষ। বাড়ি ফিরে দেখি তখনও ভবার পাত্তা নেই। তারপর উড়ো ফোনে হুমকি। গোপা যে ঘরে থাকতো তার পাশে অবনীর ঘর। দরজা খুলতেই ধূপধুনোর কড়া গন্ধ ভেসে এলো। অবনী আমার হাত থেকে হ্যারিকেন নিয়ে ঘরে ঢুকলো। বলল, আসুন, এই আমার ডেরা। বাঁদিকে একটা জলচৌকিতে সম্ভবত নকল বাঘছালের আসন পাতা, নিচে প্রকাণ্ড ধূপদানি, আসনের একপাশে মরার খুলি, পিছনে মা কালীর বিশাল পোর্ট্রেট, তার পিছনে বইয়ের র্যাক, পুরনো জীর্ণ বইয়ে ঠাসা। একটা কমণ্ডলুও দেখতে পেলাম। ঘরের অন্য পাশে মেঝেই পরিপাটি সুদৃশ্য গৈরিক বেড কভারে ঢাকা বিছানা পাতা আছে। তান্ত্রিক পশ্চিমের দরজা খুলে দিল। বলল, গঙ্গার দিক থেকে ফুরফুরে বাতাস আসে। বুঝতে পারছি লোডশেডিংয়ে আপনাদের গরম লাগছে। আহ, এই দেখুন কেমন সুন্দর বাতাস আসছে। এখানে আসুন। লক্ষ্য করলাম দরজার ওধারে পোর্টিকোর ছাদ, রেলিং আছে। সেখানে গিয়ে দুটো চেয়ার দেখলাম। বুঝলাম গোপা এবং অবনী এখানে রাত্রে বসে থাকতো। কর্নেল একটা চেয়ারে বসলেন, আমি অন্যটায় বসলাম। অবনী রেলিংয়ে ঝুঁকে টর্চের আলো ফেলে প্রাঙ্গণ এবং মন্দির পর্যন্ত দেখে নিল। তারপর চাপা স্বরে বলল, আপনি টেলিফোন না করলে আমি থানায় যেতাম। বললাম, আপনার ত্রিশূল থাকতে থানায় কেন? ত্রিশূল তো আছেই মশাই, তাহলেও আইন বলে কথা, তাই না কর্নেল সাহেব? কর্নেল সায় দিলেন, হ্যাঁ, তাছাড়া আইনত আপনি উইলের ট্রাস্টি। অবনীর কণ্ঠস্বর বদলে গেছে। ক্ষমা চাইছি কর্নেল সাহেব, ওই একটা মিথ্যা কথা বলেছি, বাদ বাকি সবই সত্যি। উইলের ট্রাস্টি অ্যাডভোকেট শিবপদ ঘোষ। জানেন আপনি? বকতবাবু বলেছিলেন উনি নাকি উইলের একজন সাক্ষী। হ্যাঁ। অবনী আবার চাপা স্বরে বলল, আমার সন্দেহ ওই বেটার ছেলেই উড়ো ফোনে আমাকে হুমকি দিচ্ছে। ওই বাড়িটা ছলে বলে দখল করতে চায়। আচ্ছা অবনীবাবু, ভাড়াটাদের কাছে মাসে মোট কত ভাড়া পান আপনি? আমি মাত্র 1000 টাকাই পাই। বাকি 2000 ওই শিবু উকিল ব্যাংকে নাকি জমা রাখে। খুলে বলি, ভগৎবাবুর 500, তারক মুদির 150, রামবহাল ভুজাওয়ালার 50, হাবুলের স্টেশনারি স্টোরসের 200 আমি পাই।
শিবু উকিল এই ব্যবস্থা করে দিয়েছে, আর বাকি ভাড়াটেরা তাকেই টাকা দেয়। নিয়মিত আপনি আপনার শেয়ার পান? না মশাই, ভাড়া আদায় করা বড্ড ঝামেলার কাজ। শিবু উকিলের কাছ থেকে আমার শেয়ারের ভাড়াটেদের 1 তারিখে রসিদ এনে রাখি, আদায় করতে রক্ত জল হয়ে যায়। এদিকে দেখুন, বাবা মাসে 500 করে শিবু উকিলের কাছ থেকে নিয়ে আসে। অবনী ফোঁস করে শ্বাস ছাড়ল। নেহাত মায়ের মন্দিরে সেবার জন্য এখানে পড়ে আছি, চলে গেলে মা রুষ্ট হবে। মন্দিরের মায়ের সামনে ধ্যানে বসলেই শুনি মা বলছেন, ওবু আমাকে ছেড়ে যেন চলে যাস নে। তাই আছি, বুঝলেন তো? বুঝলাম, কিন্তু মায়ের সেবার খরচের টাকা কি শিবুবাবু দেন না? না, বলে ওই 1000 টাকা থেকেই নাকি সব হয়ে যাবে। শুধু বাৎসরিক পুজোর সময় উইলের শর্ত অনুসারে শিবু উকিল নিজে সব ব্যবস্থা করে, ধুমধাম হয়, আলো টালো মাইক। কিন্তু তখন আমি কে? পাড়ার মস্তানরা এসে জোটে, তখন তারাই সব। মূর্তি কি পাথরের? আগে পিসে মশাইয়ের ঠাকুরদা গঙ্গায় স্নান করতে গিয়ে মাকে পেয়েছিলেন। এই সময় আলো জ্বলে উঠল। অবনী বলল, বসুন, দেখি কোপার ঘরে কফির প্যাকেট পাই নাকি। ও তো সব নিয়ে গেছে, কফি না পেলে চা খাওয়াবো। চলুন গোপার ঘরটা একটু দেখি। অবনী পাশের ঘরের দরজা খুলল। সেই ঘরে ঢুকতেই ঝাঁঝালো সুগন্ধ টের পেলাম। জানলা বন্ধ ছিল। সুইচ টিপে আলো জ্বালালো অবনী। করিডোরের দিকের দরজা বাইরে থেকে আটকানো। ঘরের ভেতর একটা খাট, খাটে শুধু ম্যাট্রেস আছে, চাদর নেই। ড্রেসিং টেবিল আছে, কোনো প্রসাধনী নেই। ওয়ার্ড্রোব হাট করে খোলা। মেঝেই একটা সুন্দর গালিচা পাতা আছে। অবনী বলল, সব নিয়ে গেছে, শুধু কার্পেটটা বাদে। কর্নেল বললেন, কার্পেটটা গোপা এনেছিল? আগে হ্যাঁ। কর্নেল ঘরের ভেতরটা খুঁটিয়ে দেখার পর আস্তে বললেন, অবনীবাবু, যদি কিছু মনে না করেন একটা কথা জিজ্ঞেস করব। স্বচ্ছন্দে। সুদর্শন আমাকে বলেছিল যে গোপার সঙ্গে আপনাকে নাকি। তান্ত্রিক অদ্ভুত শব্দে হাসল। মেন্টাল পেশেন্ট মশাই, সব সময় প্রলাপ বক্ত। তবে এটা ঠিক যে গোপাকে আমি সাধন সঙ্গিনী করার চেষ্টা করেছিলাম, কিন্তু মহা ধরিবাজ মেয়ে মশাই, ছলা কলায় ওস্তাদ। কর্নেল হাসলেন। আপনাকে পাত্তা দেয়নি? অবনী মুহূর্তে গম্ভীর হয়ে বলল, স্বয়ং এক ডাকিনীর বাস ওর মধ্যে, তাকে বশ করতে সময় লাগতো। হাত পোষকে পালিয়ে গেল। হারামজাদা বাবাকে একবার পেলে মায়ের সামনে বলি দেব। গোপাকে কি ভয় দেখালো কে জানে, এত বড় প্রপার্টি ফেলে পালিয়ে গেল। ভকতবাবু বলছিলেন গোপার বিয়ে হয়েছে আমেরিকায়, কাজেই এখানে স্বামীর প্রপার্টি পেতে আইনের ঝামেলা আছে। তার চেয়ে বড় কথা, গোপা মার্কিন নাগরিক। হ্যাঁ, স্বামী যে দেশের নাগরিক, স্ত্রী ভিন্ন দেশের হলেও স্বামীর দেশের নাগরিকত্ব সে আপনা আপনি পাবে। কিন্তু বিয়েটা হিন্দু প্রথা বা সামাজিক আচার অনুসারে হয়েছিল কিনা তার প্রমাণ চাই। অবনী হাঁ করে শুনছিল। বলল, এত ফ্যাকড়া। গোপার সঙ্গে এ নিয়ে আপনার আলোচনা হয়নি? গোপাকে আমি বলেছিলাম উইলের কথা, কিন্তু আমার কথায় কান করেনি। গোপা কি আপনাকে বলেছিল আমেরিকায় ফিরে যাবে? না তো, ও এদেশে থেকে ডাকিনী তন্ত্রের চর্চা করবে বলেছিল। কর্নেল একটা দরজার দিকে এগিয়ে গেলেন। দরজায় পর্দা ঝুলছিল। পর্দা তুলে বললেন, ঘরটা কি খালি?
অবনী দরজার ছিটকিনি খুলে বলল, না, ওইটাই তো সুদর্শনের ঘর। বুঝলাম। করিডোর দিয়ে গেলে সুদর্শনের ঘরের একটা দরজা এবং এ ঘর থেকে গেলে আর একটা দরজা, তার মানে গোপার ঘর থেকে পা বাড়ালেই সুদর্শনের ঘর। কর্নেল বললেন, থাক, ও ঘরে আর যাব না বলে আমার দিকে ঘুরলেন। জয়ন্ত, এবার কিন্তু অলৌকিক শক্তি নয়, ম্যাজিক দেখতে পাবে। উনি গালিচাটা সরিয়ে দিলেন। মেঝেই গোলাকার ইঞ্চিটাক একটা গর্ত দেখতে পেলাম। অবনী কাঁচুমাচু মুখে বলল, পুরনো বাড়ির ছুঁচো ইঁদুরে সব উপদ্রব। কর্নেল গর্তে প্রায় নাক ঠেকিয়ে বসলেন, তারপর উঠে দাঁড়িয়ে বললেন, ফরাসি পারফিউম এই গর্ত দিয়ে পিচকারিতে ছড়ানো সোজা, নিচের ঘরে ফ্যান ঘুরলে একটু পরে উবে যায়। গোলাপ কুঁড়িও গর্ত দিয়ে গলিয়ে ফেলা যায়। বললাম, কিন্তু কফির কাপে রক্ত? সে যে বায়োকেমিস্ট্রি জয়ন্ত, মুরগির রক্তকে রাসায়নিক সংশ্লেষণের প্রক্রিয়ায় জমিয়ে একটা কণার আকারে কাপে রেখে গরম কফি ঢাললে 2-3 মিনিটের মধ্যে কণাটা গলে যায় এবং কফি লাল হয়ে ওঠে। আমি বলেছিলাম ম্যাজিক, কিন্তু আপনি বলেছিলেন অলৌকিক শক্তি। কর্নেল হাসলেন। কার্যকারণ তত্ত্ব অনুসারে কার্যে অলৌকিক শক্তির প্রকাশ এবং কারণটা ম্যাজিক, কাজেই আমরা দুজনেই ঠিক বলেছিলাম। অবনী জোরে শ্বাস ছেড়ে বলল, আমি তো কিছুই বুঝতে পারছি না। কর্নেল বললেন, ও কিছু না, চলুন আপনার ঘরে যাই। এবার তান্ত্রিক পোর্টিকোর ছাদ থেকে চেয়ার দুটো ঘরে নিয়ে এলো, ফ্যান চালিয়ে দিল। আমরা চেয়ারে বসলাম। সে বলল, তাহলে 2 কাপ চা করে আনি কর্নেল সাহেব। থাক, আপনাকে আর কষ্ট করতে হবে না, প্রায় 10:30 বাজে। একটা প্রশ্ন করে আমরা উঠব। বলুন। সুদর্শনের মা করুণাময়ী কোথায় আছে আপনার জানার কথা। অবনী একটু চুপ করে থাকার পর বলল, পিসিমা ওই চণ্ডীতলার আশ্রমে আছেন। আমার পিসে মশাই খুব বাজে লোক ছিলেন, ফ্যামিলির স্ক্যান্ডেল রটাতে নেই। তবে পিসিমাও ভুল করেছেন, ব্রহ্মানন্দ বেটার ছেলের পাল্লায় পড়া ওর উচিত হয়নি। আমাকে মাঝে মাঝে চিঠি লিখে যেতে বলেন, ওই ভণ্ড সাধুর জন্য যাই না। ছেলের মৃত্যুর খবর ওকে পাঠিয়েছেন? শিবু উকিল পাঠিয়েছে, শ্মশানে গিয়েছিল, তখন বলল। কর্নেল হঠাৎ ব্যস্তভাবে উঠে বললেন, আচ্ছা চলি অবনীবাবু, আপনার ভয়ের কোনো কারণ নেই। ফোনে কেউ শাসালে আপনিও পাল্টা শাসাবেন। ঘিঞ্জি ট্রাম রাস্তার দুধারে দোকানপাট এত রাত্রে বন্ধ। একটা পান সিগারেটের দোকানে জিজ্ঞাসা করে অ্যাডভোকেট শিবপদ ঘোষের বাড়ির খোঁজ পাওয়া গেল। হর্নের শব্দে দারোয়ান যেভাবে শশব্যস্তে গেট খুলে দিল, বুঝলাম শাঁসালো মক্কেলদের জন্য উকিলবাবুর দরজা সর্বদা অবারিত। অনেক রাত্রি পর্যন্ত মক্কেল আসে। কর্নেল ড্যাশবোর্ডের আলোয় একটা কাগজ পড়ছিলেন, পকেটে রেখে দিলেন। কৌতূহলটা থেকেই গেল। গাড়ি লনে পৌঁছলে লক্ষ্য করলাম এখনও মক্কেলের ভিড় জমে আছে। বারান্দায় একজন ধুতি পাঞ্জাবি পরা লোককে ঘিরে অন্য 3 জন মক্কেল জটলা করছে। আমাদের দেখে সেই লোকটি তাদের তক্ষুনি বিদায় দিয়ে সম্ভাষণ করলেন, ভেতরে আসুন স্যার। ঘরটা প্রশস্ত, আইনের বইয়ে ঠাসা, অনেকগুলো আলমারি দেয়াল ঘেঁষে দাঁড় করানো, কার্পেট ঢাকা মেঝে এবং সারবন্দি অগণিত গদি আঁটা চেয়ার। কয়েকজন অবাঙালি ভদ্রলোক বসে আছেন। নামি ডাক্তারের চেম্বারে যেন রোগীরা উদ্বিগ্ন মুখে অপেক্ষা করছেন। ওপাশে একটা ঘরে অফিস দেখা যাচ্ছিল, সে ঘরেও এত রাত্রে কর্মব্যস্ততা। ধুতি পাঞ্জাবি পরা ভদ্রলোক সম্ভবত উকিলবাবুর ক্লার্ক, চলতি কথায় যাদের মুহুরিবাবু বলা হয়। অমায়িক হেসে বললেন, একটুখানি বসতে হবে স্যার। কর্নেল তার নেম কার্ড দিয়ে বললেন, কার্ডটা দিয়ে আসুন, আমরা অনেক দূর থেকে আসছি। ভদ্রলোক অফিস ঘরে ঢুকে গেলেন এবং প্রায় সঙ্গে সঙ্গে ফিরে এসে বললেন, আসুন আসুন স্যার। অফিস ঘরে একদিকে পার্টিশন করা চেম্বার,
ভেতরে বেঁটেখাটো মোটাসোটা মধ্যবয়সী গুঁফো এবং রাশভারী চেহারার অ্যাডভোকেট প্রায় সিংহাসন সদৃশ একটা আসনে বসেছিলেন। সামনে বিশাল সেক্রেটারিয়েট টেবিল। উঠে দাঁড়িয়ে তিনি গম্ভীর মুখে নমস্কার করে বললেন, বসুন, আপনারা আসবেন আমি জানতাম। কর্নেল বললেন, জানতেন? শিবুবাবু বললেন, কিন্তু আমি বুঝতে পারছি না কেন সুদর্শন প্রাইভেট ডিটেকটিভ লাগিয়েছিল। সরি মিস্টার ঘোষ, আমি প্রাইভেট ডিটেকটিভ নই। আমার সঙ্গীর পরিচয় দিই, জয়ন্ত চৌধুরী, দৈনিক। জানি, আপনাদের দুজনের পরিচয়ই আমার অজানা নয়। অবনীবাবুর কাছে জেনেছেন? শিবুবাবু সে কথার জবাব না দিয়ে বললেন, সুদর্শন সুইসাইড করেনি, হি ইজ মার্ডার্ড, এই নাকি আপনার ধারণা? আপনি নিশ্চয়ই তেমন কোনো প্রমাণ পেয়েছেন? বেশ তো, পেয়ে থাকলে বলুন, একজন লয়ার হিসেবে আমি লিগ্যাল স্টেপ নেব। মিস্টার ঘোষ, আমি সদানন্দবাবুর উইল সম্পর্কে জানতে এসেছি, কারণ আপনিই নাকি উইলের শর্ত অনুসারে সম্পত্তির ট্রাস্টি। হ্যাঁ, আমি ট্রাস্টি। বলুন, আর কি জানতে চান? সুদর্শনের অবর্তমানে সম্পত্তি কে পাবে? তার স্ত্রী। স্ত্রী না থাকলে চণ্ডীতলা আশ্রম। তাহলে এখন সম্পত্তির মালিক সুদর্শনের স্ত্রী গোপা? গোপা সম্পত্তির দাবি করলে তাকে প্রমাণ করতে হবে যে সে সুদর্শনের স্ত্রী। শিবুবাবু ঠোঁটের কোণে তীক্ষ্ণ হাসলেন। কিন্তু সে তো হঠাৎ বাড়ি ছেড়ে চলে গেছে। তাকে ভবতারণ ভয় দেখিয়ে চলে যেতে বাধ্য করেছে। বলেন কি? তা সুদর্শনের স্ত্রী কি এখন আপনার শেল্টারেই আছে? না, আমেরিকা ফিরে গেছে। তাই বুঝি? অ্যাডভোকেট আরও গম্ভীর হলেন। একটু পরে বললেন, আর কিছু জানতে চান? সুদর্শন আপনাকে বলেছিল সুসাইড করবে, তাই না? ও আমেরিকা যাওয়ার আগে থেকেই মেন্টাল পেশেন্ট। শিববাবু ঘড়ি দেখলেন। এনিওয়ে, আপনি যদি সত্যি প্রমাণ পেয়ে থাকেন সুদর্শনকে কেউ বিষ খাইয়ে মেরেছে, তো আমি আপনার পাশে আছি। কি বিষ যেন? পটাশিয়াম সাইনাইড, মিস্টার ঘোষ। ও হ্যাঁ, পোস্টমর্টেম রিপোর্ট আমিও দেখেছি। ও বাড়িতে খুঁজলে হয়তো এখনো অনেক মারাত্মক বিষ বেরোবে। সদানন্দের ওষুধের কারখানা ছিল, তাছাড়া তার ছেলে বায়োকেমিস্ট ছিল, ছেলের বউও বায়োকেমিস্ট। হাসলেন শিবুবাবু। মেয়েটা নাকি ডাকিনী বিদ্যার খেল দেখাতো। ওদিকে অবুটাও তন্ত্রমন্ত্র নিয়ে থাকে। যত রাজ্যের পাগলের আখড়া। তবে আপনি বলছেন সুদর্শনকে মারা হয়েছে? কে মারবে? কেনই বা মারবে? ওর স্ত্রীকে সন্দেহ করা যেত, কিন্তু আপনি বলছেন সে আমেরিকা ফিরে গেছে। এবার বলুন, হোয়াট ইজ দ্য মোটিভ অফ দ্য মার্ডার? জানি না। আচ্ছা মিস্টার ঘোষ, এবার তাহলে প্রপার্টি আপনি আশ্রমের হাতে তুলে দেবেন? দিতে বাধ্য। সুদর্শনের বউ যখন আমেরিকায় চলে গেছে বলছেন, তখন ধরে নেওয়াই যায় লিগ্যাল ম্যারেজের প্রমাণ তার হাতে নেই। ভবতারণকে আপনি চণ্ডীতলা পাঠিয়েছেন কেন মিস্টার ঘোষ? আপনি প্রাইভেট ডিটেকটিভ, আপনার নজর রাখা স্বাভাবিক, কিন্তু ব্যাপারটা কি খুলে বলুন তো। ভবতারণের সাহায্য নিয়ে গোপাকে ভয় দেখিয়ে তাড়ানো হয়েছে, পাছে গোপা প্রপার্টি দাবি করে। অ্যাডভোকেট বড় বড় চোখে তাকিয়ে বললেন, আপনি কি বলছেন তা তো আমি বুঝতে পারছি না। মিস্টার ঘোষ, এবং কাজটা আপনিই করেছেন। শিবুবাবু নিষ্পলক চোখে তাকিয়ে রুষ্টভাবে বললেন, প্রমাণ করতে পারবেন? কর্নেল উঠে দাঁড়ালেন। প্রমাণ করা কঠিন কাজ নয় মিস্টার ঘোষ। আপনি চণ্ডীতলা আশ্রমের হাতে সদানন্দের প্রপার্টি তুলে দিতে ব্যস্ত হয়ে উঠেছেন। আশ্রম প্রপার্টির স্থাবর অংশ
যাতে ভগৎজিকে জলের দরে বিক্রি করে তার ব্যবস্থা আপনি করে রেখেছেন। ভগৎজি ওই বাড়িতে মাল্টি স্টোরেজ বিল্ডিং তৈরি করবেন, আর আপনি পাবেন প্রচুর কমিশন। অ্যাডভোকেট বাঁকা হাসলেন। আপনি দেখছি অন্তর্যামী। না মিস্টার ঘোষ, কিছুক্ষণ আগে সুদর্শনের ঘরে ঢুকেছিলাম। স্রেফ ইনটিউশন বলতে পারেন। সকালে ওর বিছানা পরীক্ষার প্রয়োজন মনে করিনি। হঠাৎ মনে হলো বিছানাটা দেখা উচিত। দেখতে গিয়ে বালিশের তলায় ভাঁজ করা একটা কাগজ পেয়েছি। গোপাকে লেখা সুদর্শনের একটা চিঠি। চিঠিটা সকালে পেলে গোপাকে আমেরিকা ফিরতে দিতাম না। শিবুবাবু শ্বাস প্রশ্বাসের সঙ্গে বললেন, কি চিঠি? সুদর্শন আপনার প্ল্যানের কথা টের পেয়ে গিয়ে গোপাকে সতর্ক করতে চেয়েছিল, কিন্তু যে কোনো কারণেই হোক চিঠিটা গোপাকে দেয়নি, কিংবা পরে দেবে ভেবেছিল, কিন্তু দেবার সুযোগ আর পায়নি। চিঠিটা দেখতে পারি? সরি মিস্টার ঘোষ, চিঠিটা আপনাকে দেখানো যাবে না। পিছন থেকে শিবুবাবু বললেন, ডোন্ট ফরগেট দ্যাট আই এম এ লিগ্যাল এক্সপার্ট। ওইসব চিঠি ফিটি দিয়ে কিছু হবে না মশাই, যা পারবেন করুন। কর্নেল কোনো জবাব দিলেন না। বললেন, চলো জয়ন্ত। পথে যেতে যেতে বললাম, আমার অবাক লাগছে, সুদর্শন গোপাকে ঘৃণা করত। গোপাকে সে খুন করবে বলেছিল, এমনকি গোপার জন্যই সে সুসাইড করতে চেয়েছিল। সেই গোপাকে সে অমন একটা চিঠি লিখল। চিঠিটা পড়লে তুমি ব্যাপারটা বুঝবে। কর্নেল হাসলেন। প্রায় 11:30 বাজে। এত রাত্রে তোমাকে সল্ট লেকে ফিরতে দিচ্ছি না। আজকাল রাতের কলকাতা বড় ভয়ঙ্কর। কাগজের অফিস থেকে ফিরতে আমার রাত 1টাও বেজে যায় কোনো কোনো দিন। কাজেই আমাকে ভয় দেখাবেন না। ডাইনের গলিতে ঢোকো জয়ন্ত, কুইক। একটা গাড়ি আমাদের ফলো করছে। ব্যাকভিউ মিররে একটা গাড়ির আলো চোখে পড়ল। গাড়িটা জোরে আসছিল। ডাইনে ঢুকে গেলাম। নির্জন আঁকাবাঁকা গলি রাস্তায় ঘুরতে ঘুরতে গ্রে স্ট্রিট। তারপর কর্নেলের কথা মতো বাঁয়ে ঘুরে সোজা গিয়ে উঠলাম এপিসি সার্কুলার রোডে। কর্নেলের বাড়িতে পৌঁছে বললাম, গাড়িটা কি সত্যিই আমাদের ফলো করছিল? হ্যাঁ, সুদর্শনের বাড়ি থেকে বেরিয়ে শিবুবাবুর বাড়ির কাছে গাড়িটা দেখেছিলাম। আমরা শিবুবাবুর বাড়ি থেকে চলে আসার কিছুক্ষণ পরে দেখলাম বাগবাজারে ঢুকছে। আমার ধারণা আমরা সুদর্শনের বাড়ি ঢোকার সময় থেকেই আমাদের ওপর নজর রাখা হয়েছিল। গাড়ির নাম্বার লক্ষ্য করেছেন? সঙ্গে বাইনোকুলার থাকলে নাম্বারটা দেখতে পেতাম, তবে গাড়িটা কালো অ্যাম্বাসাডার। যাই হোক, খিদে পেয়েছে। ষষ্ঠী, খাবার দে, আমরা খাবো। ষষ্ঠী বলল, সব রেডি আছে বাবু মশাই। কেউ ফোন করেনি? ষষ্ঠীচরণ তুম্ব মুখে বলল, সেই মেয়ে ছেলেটা সকালে আসবে বলেছে। খাওয়ার পর ড্রয়িং রুমে বসে অভ্যাস মতো কর্নেল কফির পেয়ালায় চুমুক দিয়ে বললেন, অপর্ণা কাল কলেজে যায়নি। কাল সুদর্শন তার কাছে গিয়েছিল। তারপর সে চণ্ডীতলা আশ্রমে গিয়েছিল। কৃষ্ণনগর থেকে কলকাতা আসার ট্রেন বা বাস প্রচুর। রাত 1টায় বাড়ি ফিরে চিঠিটা লিখেছিল। বললাম, চিঠিটা দিন, পড়ি। কর্নেল পকেট থেকে ভাঁজ করা একটা কাগজ বের করে আমাকে দিলেন। খুলে দেখি ইংরেজিতে লেখা একটা চিঠি। বাংলায় অনুবাদ করলে মোটামুটি এই দাঁড়ায়, গোপা, তোমাকে আমি ঘৃণা করি। ভেবেছিলাম তোমাকে আগে খুন করে তারপর আত্মহত্যা করব, কিন্তু তুমি ডাইনি। ডাইনিকে খুন করা সহজ নয়, কাজেই তোমাকে রেহাই দিলাম। তুমি বেঁচে থাকো, অবনীদার সঙ্গে তোমার অবৈধ সম্পর্ক বৈধ করে নিও। তবে অবনীদা লোকটা ভালো নয়। তোমাকে বাবার যে গোপন ফাইলটা দিয়েছিলাম, অবনীদা টের পেলে সেটা হাতাবে, কিংবা তোমাকে নিষিদ্ধ মাদক তৈরিতে প্ররোচিত করবে। তাই তোমার ভালোর জন্য ফাইলটা তোমার স্যুটকেস থেকে চুরি করেছি। আর একটা কথা, আজ চণ্ডীতলা আশ্রমে মায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম।
মা আমাকে আসতে দিচ্ছিলেন না, জোর করে চলে এলাম। মা আমাকে সাবধান করে দিয়ে বলেছিলেন শিবু উকিল আর ভকতবাবু চক্রান্ত করেছে, আমি যেন তোমাকে নিয়ে শিগগির আমেরিকায় ফিরে যাই, তাহলে বাড়িটা আশ্রমের দখলে আসবে না এবং ভগতজিও জলের দরে কিনতে পারবে না। স্বামী ব্রহ্মানন্দ নাকি সাদাসিধে মানুষ, ভগতজি তাকে ভক্তিতে নুইয়ে ফেলেছে। তাকে স্বামী ব্রহ্মানন্দ কথা দিয়েছেন বাড়িটা আশ্রমের হাতে কোনোদিন যদি আসে তাহলে ভগতজিকেই বেচে দেবেন। ভক্তের সঙ্গে দরাদরি আবার কি, ভগতজি মাত্র 50,000 টাকা দেবে, অথচ বাড়িটার দাম খালি জমি সমেত এ বাজারে অন্তত কয়েক লক্ষ টাকা। যাই হোক, আমি আত্মহত্যা করার কথাটা মায়ের মুখের দিকে তাকিয়ে বলতে পারিনি, কিন্তু আত্মহত্যা তো করবই। তারপর তুমি আমার প্রপার্টির মালিক হবে, তাই তোমাকে সাবধান করে দেওয়া আমার কর্তব্য। আর বেশি কিছু লেখার ধৈর্য নেই, তুমি ডাইনি। শিবু উকিল আর ভকতজিকে তুমি তোমার ডাইনি বিদ্যার জোরে জব্দ করতে পারবে। চিঠিটা তাড়াহুড়ো করে লেখা, তলায় সুদর্শন তারিখ দিয়ে সই করেছে। সময় রাত 3:15, তাও লিখেছে। বললাম, বদ্ধ পাগল। কর্নেল চিঠিটা আমার কাছ থেকে নিয়ে বললেন, বদ্ধ পাগল নয়, অসুখটা সম্ভবত স্কিজোফ্রেনিয়ার। এসব মানসিক রোগীর কাছে বাস্তব অবাস্তবের সীমারেখা ঘুচে যায়। সে কি করছে তা অনেক সময় টের পায় না। হ্যালুসিনেশন বা ভুল দেখা এই অসুখের একটা লক্ষণ। তাছাড়া এদের কাছে বেঁচে থাকাটা অর্থহীন হয়ে পড়ে। কাজেই সুদর্শন কোনো এক সময় আত্মহত্যা করতই, কিন্তু খুনির তর সই ছিল না। বললাম, শিবুবাবু বা ভকতজি ভবতারণকে দিয়ে খুন করিয়েছেন, আমি শিওর। কারণ সুদর্শনের সুসাইডাল নোট চুরি এবং তার কফির পেয়ালায় সায়ানাইড রাখা বাইরের লোকের পক্ষে সম্ভব নয়। তাছাড়া সে মুখোশ পরা একটা লোকের সাহায্যে ভয় দেখিয়ে গোপাকে বাড়ি থেকে তাড়িয়েছে, এটা তো আপনারই সিদ্ধান্ত। কর্নেল চুরুটের ধোঁয়ার মধ্যে বললেন, ভবতারণ এটা করেছে, শিবুবাবু এবং ভকতজির কথাতেই করেছে। উইল অনুসারে নাকি তার 500 টাকা মাসোহারা। তার মতো মানুষ ওদের কথায় দায়ে পড়ে এ কাজ করতেই পারে। তাছাড়া গোপাকে সে হয়তো পছন্দ করতো না। চণ্ডীতলা আশ্রমে চিঠি নিয়ে যেতেও সে বাধ্য। কিন্তু কিন্তুটা কিসের? সুদর্শনের সুসাইডাল নোট ইংরাজিতে লেখা, ভবতারণ ইংরেজি জানে না। তার চেয়ে বড় কথা, শিবুবাবু এবং ভগতজি সুসাইডাল নোটের খবর পেলেন কি করে? সুদর্শন সবাইকে বলে বেরিয়েছে সুসাইড করবে, কিন্তু অলরেডি সেই চিঠিও লিখে রেখেছে। এমন কথা কি তার পক্ষে বলা সম্ভব? কোনো আত্মহত্যাকারী কি বলে বেড়ায় আত্মহত্যার চিঠিও সে লিখে ফেলেছে? সুদর্শনের মতো মানসিক রোগীর পক্ষে বাধা দিয়ে কর্নেল বললেন, তাহলে তোমাকে এবং গতকাল সকালে আমাকেও বলতো। মানসিক রোগী বলি বাকি কথাটাও বলা তার পক্ষে স্বাভাবিক ছিল। স্মরণ করে জয়ন্ত, কাল সকালে সে আমাদের সঙ্গে কথা বলার সময় ওই যা চিঠিটা বলে হঠাৎ যে ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। যদি চিঠিটা হারিয়ে গিয়ে থাকতো সে হইচই বাঁধাতো, অন্তত গোপা জানতে পারত। গোপা আমাদের সে কথা বলতো। এ থেকে ধরে নিচ্ছি চিঠিটা সে লিখতে লিখতে উঠে এসেছিল, লেখার পর কোথাও লুকিয়ে রেখেছিল। সেখান থেকেই কেউ চুরি করে। সুদর্শন নিশ্চয়ই টের পায়নি, পেলে সাবধান হয়ে যেত। এখানেই আসছে টাইমিংয়ের প্রশ্ন। সুদর্শন আত্মহত্যার নির্দিষ্ট সময় স্থির করেনি, এমনকি গত রাত্রে গোপাকে লেখা চিঠিতেও তার আভাস নেই। গোপাকে আপনি সন্দেহের তালিকা থেকে বাদ দিয়েছেন দেখছি। দিয়েছি, কারণ তার মিশন ছিল ভিন্ন। কয়েক লক্ষ টাকার প্রপার্টির চেয়ে সদানন্দবাবুর ফর্মুলার দাম অনেক বেশি। সুদর্শন তাকে ওটা দিয়েছিল। তার মৃত্যুর পর গোপা আবিষ্কার করেছে ওটা সুটকেসে নেই। তাহলে অবনী মৈত্র?
হুম, অবনী আমার সন্দেহের তালিকায় আছে। তার মোটিভ? টাকার বিনিময়ে ভগৎজিকে সুসাইডাল নোট সে বেচতেই পারে, কিন্তু তাকে কেউ টেলিফোনে নাকি ভয় দেখিয়েছে। এর কারণ কি? কর্নেল চুরুট অ্যাস্ট্রেতে ঘষে নিভিয়ে বললেন, মাই গুডনেস, রাত প্রায় 1টা বাজে, শুয়ে পড়া যাক। ভোরে উঠে কর্নেল বাড়ির ছাদে তাঁর বিচিত্র শূন্যোদ্যান পরিচর্যায় যান। 8টায় নেমে আসেন। 8:30টায় ষষ্ঠীর ডাকে ঘুম ভাঙল। ষষ্ঠী মুচকি হেসে বলল, এই মেয়ে ছেলেটা এসে দাদাবাবু। অপর্ণা রায়? আগে আপনি বাথরুম সেরে আসুন, কফি রেডি করি গে। কিছুক্ষণ পর কফির পেয়ালা হাতে ড্রয়িং রুমে গেলাম। কর্নেল তাঁর রীতি অনুসারে সম্ভাষণ করলেন, মর্নিং জয়ন্ত, আশা করি সুনিদ্রা হয়েছে। অপর্ণার মুখে শোক দুঃখের গাঢ় ছাপ। আস্তে আস্তে বলল, আমি তাহলে উঠি কর্নেল সরকার, এখান থেকে শিয়ালদা চলে যাব। আজ কলেজে না গেলেই নয়। সে চলে যাওয়ার পর বললাম, অপর্ণা কি বলছে? সুদর্শন তাকে একটা ফাইল রাখতে দিয়ে এসেছিল। কিসের বুঝতে পারিনি অপর্ণা। একটু নড়ে বসলাম। সেই ড্রাগ ফর্মুলার ফাইল? হ্যাঁ, সুদর্শন অপর্ণাকে বলেছিল পরে এক সময় সে ওটা ফেরত নেবে, তবে তারপর আত্মহত্যা সে করবেই। তাহলে দেখা যাচ্ছে সে আত্মহত্যার সময় ঠিক করেনি। ঠিক ধরেছ। ফাইলটা কি এখনো অপর্ণার কাছে আছে? না, আমাকে দিয়ে গেল বলে কর্নেল টেবিলের ড্রয়ার থেকে একটা ছোট্ট প্যাকেট বের করলেন। কাগজের মোড়ক খুলতেই একই সাইজের একটা ফাইল বেরোলো। কর্নেল বললেন, দেখো, বুঝতে পারো নাকি? ক্লিপে আঁটা একগোছা পুরনো কাগজপত্রে ইংরাজিতে অজানা শব্দ লেখা এবং দুর্বোধ্য আঁকচোখ। পাতায় পাতায় নকশাও আছে। ফেরত দিয়ে বললাম, এক বর্ণও বুঝলাম না, তবে আপনি কোটিপতি হওয়ার এমন সুযোগ আর পাবেন না। কর্নেল গোমরা মুখে বললেন, ফাইলটা এখনই পুড়িয়ে ফেলবো। এটা একটা সাংঘাতিক বিষধর সাপ। চলো ছাদে গিয়ে এটা পোড়ানো যাক। ছাদের বাগানের এক কোণে কর্নেল ফাইলটা পুড়িয়ে ছাই করে দিলেন। তার একটু পরে ষষ্ঠীচরণ এসে বলল, এক সাধু বাবা এসে বললেন খুব জরুরি দরকার। নেমে এসে দেখি গেরুয়া পোশাক পরা অবনীতান্ত্রিক ত্রিশূল হাতে বসে আছে। কর্নেল বললেন, কি ব্যাপার অবনীবাবু, কোনো গন্ডগোল হয়নি তো? অবনীতান্ত্রিক হাসল, মা আমাকে সারাক্ষণ কাট দিচ্ছেন, গন্ডগোল করে কার সাধ্য। একটা সুখবর দিতে এলাম। আপনারা চলে আসার পর ধ্যানে বসেছিলাম। এই ভোর রাত্রে গোপাকে খুঁজে বের করলাম। বলেন কি? কোথায়? দিল্লিতে। আপনি দিল্লি মন্ত্র বলে উড়ে গিয়েছিলেন বুঝি? দূর মশাই, তন্ত্রের আকর্ষণ। চাঙ্কলে নিজেই সাড়া দিল। বলল আমেরিকা ফিরে যেতে চেয়েছিল, কিন্তু প্ল্যান ক্যান্সেল করেছে। আজ কিংবা কালই কলকাতায় আসছে। আমি যেন কথাটা আপনাকে জানিয়ে দিই। কর্নেল চোখ বুজে ইজি চেয়ারে হেলান দিয়ে বললেন, ভালো। ভবতারণের খোঁজ পাননি এখনো? পেয়েছি। বেটার ছেলে চণ্ডীতলা আশ্রমে গেছে। ধ্যানে খোঁজ পেলেন তাহলে? তান্ত্রিক অদ্ভুত শব্দে হাসতে লাগলো। বাবার জন্য ধ্যানে বসতে হবে? ধ্যান কি অত সস্তা? সেবু উকিলের মুহুরি কালীবাবুর সঙ্গে রাস্তায় দেখা হলো। বললাম, বাবার কোনো খবর জানো কালিদা? কালিদা বলল, বাবু ওকে চণ্ডীতলা আশ্রমে পাঠিয়েছে। ব্যাপারটা বুঝলেন? না তো। অবনী মৈত্র চোখ নাচিয়ে বলল, ব্রহ্মানন্দকে চিঠি লিখে পাঠিয়েছে। কামন, অল ক্লিয়ার। আসুক না কেউ, পেটে ত্রিশূল ভই দিয়ে দেব।
গোপা প্রপার্টির মালিক আর আমি উইলের সাক্ষী। শিবু উকিল ফ্যাগড়া বাঁধালে রঞ্জুবাবুকে লড়িয়ে দেবো। কর্নেল চোখ তুলে বললেন, কে তিনি? শিবু উকিলের বইমাত্রেও দাদা, বাঘা উকিল। দুজনের মুখ দেখা দেখি নেই, কেস দিলেই লুপে নেবে, বুঝলেন তো? কর্নেল চোখ তুলে বললেন, আচ্ছা অবনীবাবু, আপনি তো আপনার পিসেমশায়ের ওষুধ কারখানায় কাজ করতেন, তা কি কাজ করতেন? কাজ মানে ওই ওভারঅল সুপারভিশন। কিছু মনে করবেন না, আপনার পড়াশুনো কদ্দূর? অবনীতান্ত্রিক যথারীতি কারণ বাড়ি পান করেছেন সকালে, কথাবার্তা সুরেই তা বোঝা যাচ্ছিল। বলল, ছোটবেলা থেকে পিসেমশাইয়ের কাছে মানুষ, মা বাবার মুখ মনে পড়ে না। পিসেমশাই খোঁচা মেরে মেরে বিএসসি পর্যন্ত তুলেছিলেন, কিন্তু মা আমাকে অন্যদিকে টানছিলেন। টানাটানিতে শেষে মায়েরই জয় হলো। তারা ব্রহ্মময়ী, মাগো এবার উঠে মশাই, গঙ্গা স্নান করেই চলে এসেছি। আচ্ছা অবনীবাবু, আপনার পিসেমশাইকে পুলিশ কি কেসে অ্যারেস্ট করেছিল? অবনী বাঁকা মুখে বলল, আপনাকে কাল রাত্রেই বলেছি যে পিসেমশাই খুব বাজে লোক ছিলেন। আমাকে সঙ্গে নিয়ে আদিবাসী মুলুকে ওদের টোটকা জড়িবুটি কিনতে যেতেন। তবে মাথা ছিল মশাই, নোবেল প্রাইজ পাওয়া উচিত ছিল। কিন্তু পুলিশ কেন ওকে অ্যারেস্ট করেছিল? অবনীতান্ত্রিক চাপা স্বরে বলল, নিজের নামে ওই একটা ওষুধ তৈরি করেছিলেন, সদানন্দ বটিকা। সব কৌটোর গায়ে লেখা থাকতো স্নায়ু দৌর্বল্যের ওষুধ, কিন্তু কিছু কিছু কৌটোর গায়ে লাল যুক্ত চিহ্ন থাকতো। সেগুলো কিন্তু সাংঘাতিক ড্রাগ। মিলিয়ে মিশিয়ে কৌটোগুলো প্যাকেট ভর্তি চালান যেত দেশ বিদেশে। ব্যাস, তারপর কেউ ব্যাপারটা ফাঁস করে দিল। অ্যান্টি ড্রাগ সেল থেকে অফিসাররা পুলিশ নিয়ে এসে পিসেমশাইকে পাকড়াও করলো। শেষে শিবু উকিল বাঁচিয়ে দিয়েছিল। সেই ড্রাগের ফর্মুলা সম্বন্ধে আপনি কিছু জানেন? না মশাই, আমার ড্রাগ টাগ নিয়ে মাথা ব্যথা নেই। মায়ের কৃপায় এই কারণ বাড়ি যথেষ্ট। তবে লুকোবো না, রাত্রিবেলা বাবার সেবাও একটুখানি করি। বাবাকেও তো দেখতে হবে, বাবার প্রসাদ খায়। ভাং, হ্যাঁ। গোপা আপনাকে সদানন্দ বটিকা সম্পর্কে কিছু জিজ্ঞেস করেনি? কই না তো। তারা ব্রহ্মময়ী, মাগো উঠি কর্নেল সাহেব। অবনীতান্ত্রিক উঠে দাঁড়ালো, তারপর দরজার কাছে গিয়ে হঠাৎ ঘুরে বলল, আসল কথাটাই তো বলা হয়নি। আপনারা যেন আর আমাদের তল্লাটে যাবেন না মশাই। শিবু উকিলের মোড়ে কালিদা আমাকে বলছিল বাবুর পেছনে গোয়েন্দা লাগিয়েছে কে জানো বাবু? আমি চেপে গেলাম। তখন কালিদা বলল বাবু গোয়েন্দা দুটোকে গঙ্গায় ভাসিয়ে দেবেন, বাবুর পোশাক গুন্ডারা ওত পেতে আছে, বুঝলেন তো? সে বিড়বিড় করে মন্ত্র জপতে জপতে বেরিয়ে গেল। ষষ্ঠীচরণ দরজা বন্ধ করতে গেল। কর্নেল কিছুক্ষণ চুপচাপ চুরুট টানার পর বললেন, তাহলে গোপা ফিরে আসছে। দিল্লি গিয়ে হঠাৎ প্ল্যান বদলানোর কারণ কি হতে পারে? স্পষ্টই সে ভয় পেয়ে পালিয়ে যেতে চেয়েছিল, কিন্তু দিল্লি গিয়ে হঠাৎ সাহসী হয়ে উঠল। শিবপদবাবুর যা মনোভাব জেনেছি, তাতে গোপার সঙ্গে সংঘর্ষ অনিবার্য।
গোপার জীবনের ঝুঁকিও আছে, ঝুঁকি নিয়েই সে ফিরে আসছে। বললাম, দিল্লিতে গিয়ে হয়তো সে তার গ্রুপের এজেন্টদের সঙ্গে যোগাযোগ করেছে। ওদের নেটওয়ার্ক সর্বত্র ছড়িয়ে আছে। ফর্মুলা উদ্ধার করার জন্যই গোপাকে কলকাতায় ফিরতে হচ্ছে। তোমার কথায় যুক্তি আছে, কিন্তু আমাকে খবর দিতে বলার কারণ কি? জাস্ট এ ফর্ম্যালিটি। আপনি ওর ফ্লাইটের ব্যবস্থা করে দিয়েছিলেন, তাই। না জয়ন্ত, আমি গোপার চ্যালেঞ্জের গন্ধ পাচ্ছি। আপনাকে চ্যালেঞ্জ? গোপা আপনাকে ভালোই জানে। নেচার পত্রিকার প্রবন্ধের তলায় দু চার কথা লেখা থেকে আমার পরিচিতি, আমাকে তত বেশি জানা ওর পক্ষে সম্ভব নয়। বলে কর্নেল হাঁকলেন, ষষ্ঠী, ব্রেকফাস্ট। ষষ্ঠীচরণ পর্দার ফাঁকে মুখ বাড়িয়ে বলল, সব রেডি বাবা মশাই। কর্নেল উঠলেন, কুইক জয়ন্ত, ব্রেকফাস্ট করেই আমরা বেরোবো। না, গাড়িতে নয়, ট্যাক্সি করে শিয়ালদা স্টেশন, তারপর ট্রেনে। চণ্ডীতলা আশ্রমে যাবেন? হ্যাঁ, সুদর্শনের মায়ের সঙ্গে কথা বলতে চাই। ট্রেনে কৃষ্ণনগর পৌঁছাতে প্রায় 1:15 বেজে গিয়েছিল। कृपया ध्यान दीजिए गाड़ी संख्या 22। একটা হোটেলে খেয়ে নিয়ে আমরা বাস স্টপেজে গেলাম। 3টের আগে বাস নেই। তাও বাস স্টপ থেকে নেমে নাকি প্রায় 1 কিলোমিটার হাঁটতে হবে। তার চেয়ে এক্কা গাড়ি ভালো, একেবারে আশ্রমে পৌঁছে দেবে। মোটে 6 কিলোমিটার দূরত্ব। কর্নেলের পোশাক ট্যুরিস্টের, মাথায় টুপি, কাঁধে কিট ব্যাগ এবং প্রজাপতি ধরা নেট, গলায় ঝুলন্ত বাইনোকুলার এবং ক্যামেরা। আমার পরনে শুধু প্যান্ট শার্ট। এক্কা গাড়ির কোচওয়ান মওকা বুঝে 30 টাকা হাঁকলো। রোগা টিংটিংয়ে টাট্টু ঘোড়া সম্ভবত কর্নেলের ওজনের চাপে কাহিল হয়ে যাচ্ছিল। বেহদ্দ পিচের রাস্তার পর মোরাম বিছানো রাস্তা, তার অবস্থাও শোচনীয়। তবে আশ্রম যাত্রীদের ভিড় দেখার মতো। ওই একচিলতে রাস্তায় কী কৌশলে আরও এক্কা, গরু মোষের গাড়ি, সাইকেল, রিক্সা, প্রাইভেট কার পরস্পরকে পাশ কাটিয়ে যাচ্ছে, তাও দেখার মতো। সরকারি বনসৃজন প্রকল্পের রূপায়ণ, মরশুমি ধানক্ষেত, ইটখোলা একটা ছোট্ট গ্রাম, তারপর অদূরে নদীর বাঁক দেখা গেল। কর্নেল সারা পথ চোখে বাইনোকুলার রেখে পাখি দেখছিলেন। মাঝে মাঝে সাদা বক ছাড়া আমার চোখে আর কোনো পাখি পড়ল না। আশ্রমের গেটের সামনে দুধারে খলপা আর চটের ছাউনি দেওয়া কয়েকটা দোকান। ভিড় একেবারে গিজগিজ করছে। এক্কা থেকে নেমে ভাড়া মিটিয়ে কর্নেল এগিয়ে গেলেন। জুতো পরে আশ্রমে ঢোকা যাবে না। কর্নেল গেটের প্রহরী একজন ভক্তকে জিজ্ঞেস করলেন, আশ্রমের স্কুলটা কোথায়? সে বলল, ডান দিক ঘুরে চলে যান। আশ্রমের পাঁচিল নিচু, কিন্তু তার ওপরে কাঁটা তারের বেড়া। ঘন গাছপালা দেখা যাচ্ছিল ভেতরে। মন্দির, নাটবন্দির, সারবন্দি কুটির এবং মাইকে সংকীর্তন। স্কুলের গেটটা ছোট, ভেতরে ফুলবাগিচা ঝলমল করছে। এদিকটা মোটামুটি শান্ত এবং নিরিবিলি। মাইকের আওয়াজ এদিকে না পৌঁছানোর কারণ দোতলা একটা লম্বা বাড়ি। বাড়িটার চেহারা দেখে বোঝা যায় খুব পুরনো, সম্ভবত কোনো বড়লোক বা জমিদারের বাড়ি। আশ্রমকে দান করা হয়েছে। সাইনবোর্ডে লেখা আছে কর্মশালা। প্রাঙ্গণে একদল ছাত্রী বিচিত্র অঙ্গভঙ্গিতে কসরত করছে। একজন শিক্ষিকা সামনে দাঁড়িয়ে নির্দেশ দিচ্ছেন। আমরা অফিস ঘরে ঢুকলাম। নীলপাড় সাদা শাড়ি পরা 3 জন মহিলা একসঙ্গে মুখ তুললেন। কর্নেল নমস্কার করে বললেন, আমরা করুণাময়ী দেবীর সঙ্গে একটু দেখা করতে চাই। একজন মহিলা বললেন, হেডমিস্ট্রেস তো অসুস্থ, স্কুলে আসেননি কাল থেকে। আমরা কলকাতা থেকে আসছি, যদি ওর কোয়ার্টারটা একটু দেখিয়ে দেন বাধিত হব। উনি কি দেখা করবেন? ভীষণ অসুস্থ যে। কর্নেল পকেট থেকে কার্ড বের করে বললেন, এই কার্ডটা ওকে দিলে আশা করি উনি দেখা করবেন। লক্ষ্য করলাম কর্নেলের এই কার্ডটা অন্য কার্ড। সাধারণ কার্ডে নামের নিচে শুধু লেখা থাকে নেচারিস্ট,
এই কার্ডের নামের নিচে লেখা আছে প্রাইভেট ইনভেস্টিগেটর। মহিলা কার্ডটি দেখে বললেন, প্রাইভেট ইনভেস্টিগেটর মানে? মানে নিয়ে মাথা ঘামাবেন না প্লিজ, করুণাময়ী দেবী ঠিকই বুঝবেন। মহিলা একটু দ্বিধার সঙ্গে বললেন, চলুন। স্কুল বাড়ির পিছনে গাছপালার ভেতর সারবন্দি একতলা ঘর দেখা যাচ্ছিল। তার উল্টো দিকে একটা আলাদা একতলা বাড়ি। বাড়ির পাশেই একটা ছোট্ট মন্দির, এক টুকরো ফুল বাগান। বাড়িটার বারান্দায় তেমনি নীলপাড়ের সাদা শাড়ি পরা এক তরুণী দাঁড়িয়েছিল। সে আমাদের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। আমাদের সঙ্গিনী মহিলা বললেন, শুভা, মাসিমা কেমন আছেন রে? এরা কলকাতা থেকে মাসিমার সঙ্গে দেখা করতে এসেছেন। শুভা আসতে বলল। মাসিমা তো শুয়ে আছেন। মহিলা পর্দা তুলে সামনেকার ঘরে ঢুকে গেলেন। শুভা কর্নেলকে দেখছিলেন। কর্নেল মিষ্টি হেসে বললেন, আপনি টিচার? শুভা মাথা দোলালো। আমি নার্স। আশ্রমে হাসপাতাল আছে বুঝি? হ্যাঁ। এই সময় সেই মহিলা বেরিয়ে এসে বললেন, ভেতরে যান আপনারা। শুভা, আমি যাই রে, তুই তো আছিস। ভেতরে ঢুকে দেখি সাদামাঠা বিছানায় পৌড়া এক মহিলা বসে আছেন। পরনে সাদা থান, চেহারায় রুক্ষ ভাব, চশমার ভেতর চোখ দুটি তীক্ষ্ণ, রোগাটে গড়ন, গায়ের রং ফ্যাকাশে। কার্ডটা ওর হাতের মুঠোয় ধরা। বললেন, বসুন। ঘরে আসন বলতে একটা মোড়া এবং একটা চৌকো টুল, দুটোই অবশ্য গদি আঁটা, সম্ভবত এই আশ্রমেরই তৈরি। কর্নেল মোড়ায় বসে বললেন, আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। আপনি প্রাইভেট ইনভেস্টিগেটর? আগে হ্যাঁ। আপনি কি ইনভেস্টিগেট করছেন? আপনার ছেলে সুদর্শনের মৃত্যু সম্পর্কে। খোকা তো সুইসাইড করেছে। আমাকে ও দুঃখের কথা বলতে এসেছিল। আমি ওকে আটকে রাখার কত চেষ্টা করেছিলাম, পারিনি। সুসাইডের খবর আপনাকে অবতারণ দিয়ে গেছে, তাই না? হ্যাঁ, সে কাল এসেছিল। রাত্রে আশ্রমে থেকে সকালে ফিরে গেছে। আমার সঙ্গে দেখা করে যায়নি। তবে ভবতারণ খোকার বউ সেজে থাকা মেয়েটাকে ভয় দেখিয়ে তাড়িয়েছে, এইটুকুই সান্ত্বনা। ওই মেয়েটাই খোকার আত্মহত্যার জন্য দায়ী। খোকা আমাকে বলেছিল, কিন্তু আমি কি করতে পারি? যাও বা পারতাম, সময় পেলাম না। খোকা বরাবর হঠকারী স্বভাবের ছেলে ছিল। আপনি সদানন্দবাবুর উইলের কথা জানেন? গুরুজির কাছে শুনেছি। প্রপার্টি আপনাদের আশ্রম পাবে, তাই না? করুণাময়ী একটু চুপ করে থাকার পর বললেন, গুরুজিকে বলে রেখেছি ওই পাপের সম্পত্তি যেন না নেন। কর্নেল হাসলেন, বললেন, পাপের সম্পত্তি পুণ্যের কাজে তো লাগানো উচিত। না, আমি গুরুজিকে বলেছি উনি ওই সম্পত্তি নিলে আমি আশ্রম ছেড়ে চলে যাব। গুরুজি কি বলেছেন? আমাকে ভেবে দেখতে 2 দিন সময় দিয়েছেন, কিন্তু আমার ওই একই কথা। কর্নেল একটু ইতস্তত করে বললেন, ক্ষমা করবেন, একটা ব্যক্তিগত প্রশ্ন করতে চাই। করুন, আমি স্পষ্ট কথা ভালোবাসি। সদানন্দবাবুর সঙ্গে আপনার লিগ্যালি ডিভোর্স হয়েছিল কি? আমরা কোর্টে যাইনি, গুরুজির আদেশে আমাদের সেপারেশন হয়েছিল। করুণাময়ী ঠোঁটের কোণা কামড়ে ধরে যেন আত্মসংবরণ করলেন। তারপর বললেন, খোকার মৃত্যু সম্পর্কে আপনি তদন্ত করছেন কেন? কে আপনাকে তদন্তের ভার দিয়েছে? ওই বজ্জাত মেয়েটা? না, আমার ব্যক্তিগত কিছু হবি আছে। আসলে আমি একজন রহস্যভেদী। করুণাময়ী আবার তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালেন। খোকার মৃত্যুতে কি কোনো রহস্য আছে? আছে, তাকে কেউ মার্ডার করেছে। কি বললেন? মার্ডার, ঠান্ডা মাথায় হত্যা।
আপনার ছেলের মানসিক অসুখ ছিল, সে আত্মহত্যার কথা সবাইকে বলে বেড়াচ্ছিল, এমনকি একটা সুইসাইডাল নোটও লিখেছিল, কিন্তু ওটা তার অবচেতন অভিমানেরই প্রকাশ মাত্র। সুইসাইড সে শেষ পর্যন্ত হয়তো করতো না, আমি হয়তো বলছি, কারণ সে ঠিক করেনি কখন আত্মহত্যা করবে। আমার ধারণা সে এইভাবে তার স্ত্রী গোপার মনোযোগ দাবি করেছিল। এই মাত্র গোপা, শুধু গোপাই তাকে সুস্থ করে তুলতে পারত, কিন্তু গোপা তা করেনি। কেন করেনি এখন আমি জানি না, তবে কেউ এই সুযোগটাই নিয়েছে, সুইসাইডাল নোট চুরি করেছে, তারপর তার কাপে পটাশিয়াম সায়ানাইডের বড়ি রেখে দিয়েছে। ভোরে কফি খাওয়ার অভ্যাস ছিল সুদর্শনের, খুনি তা জানতো। গ্যাস ওভেনের কাছে একটা কাপে বড়িটা ছিল। জায়গাটা আমি দেখেছি, সেখানে সরাসরি আলো পড়ে না, সাদা কাপের তলায় সাদা বড়ি। চিন্তা করুন, অভ্যাস মতো সুদর্শন তাতে কফি ঢেলেছে এবং কফিতে চুমুক দেওয়ার সঙ্গে সঙ্গে ঢলে পড়েছে মৃত্যুর কোলে। খুনি তাকে টানতে টানতে নিয়ে গিয়ে পাশের ঘরের টেবিলে বসিয়ে দিয়েছে এবং টেবিলে সুইসাইডাল নোটটা পেপারওয়েট চাপিয়ে রেখে দিয়েছে। গ্যাসের ওভেনের তলা থেকে ভাঙা কাপের টুকরোও কুড়িয়ে নিয়ে গিয়ে পাশের ঘরের টেবিলের নিচে ফেলেছে। দু হাতে মুখ ঢাকলেন করুণাময়ী দেবী, শরীর কেঁপে উঠল। প্লিজ মিসেস সান্যাল, একটু একটু শান্ত হন। করুণাময়ীর চোখে জল, রুক্ষ কণ্ঠস্বরে বললেন, আমি মিসেস সান্যাল নই। আইনের চোখে আপনি এখনো মিসেস সান্যাল। প্লিজ ফেস দ্য রিয়েলিটি। করুণাময়ী একটু পরে আস্তে আস্তে বললেন, কে খুন করলো খোকাকে? কেন খুন করলো? আপনার কি ধারণা আমি জানতে চাই, তাছাড়া আপনার সাহায্যও পেতে চাই। আপনি পটাশিয়াম সায়ানাইড বললেন, তাই না? পটাশিয়াম সায়ানাইড। করুণাময়ী খুব চাপা স্বরে বললেন, আমি আপনার সঙ্গে কলকাতায় যাব। বেশ তো। করুণাময়ী ফিসফিস করে বললেন, আপনারা গিয়ে মেন গেটের বাইরে অপেক্ষা করুন, আমি যাচ্ছি। শুধু এটুকু বুঝেছিলাম করুণাময়ী চুপি চুপি আশ্রম থেকে কলকাতায় যেতে চান। কর্নেলকে জিজ্ঞেস করে কোনো হদিশ পাইনি। এক্কা গাড়ি চেপে কৃষ্ণনগর স্টেশন, তারপর ট্রেনে শিয়ালদা পৌঁছাতে রাত 8:30 বেজে গিয়েছিল। সারা পথ করুণাময়ী গম্ভীর এবং নীরব ছিলেন, কর্নেলও তাই। শিয়ালদা থেকে ট্যাক্সি চেপে বাগবাজারের দিকে যাওয়ার সময় আমার খুব অস্বস্তি হচ্ছিল। কর্নেল নির্বিকার, পেছনে কোনো কালো অ্যাম্বাসাডার দেখা মাত্র মনে হচ্ছিল আমাদের ফলো করে আসছে, কিন্তু শেষ পর্যন্ত তেমন কোনো কালো গাড়ি ফলো করে এলো না। ট্যাক্সি চালক ট্রাম লাইন থেকে গলিতে ঢুকতে রাজি হলো না। কালকের মতো এ রাত্রেও এলাকা জুড়ে লোডশেডিং। প্রতি মুহূর্তে আমার আশঙ্কা হচ্ছিল শিবুবাবুর গুন্ডারা হামলা করবে। বাড়ির গেটের কাছে গিয়ে করুণাময়ী ডাকলেন, ভবতারণ, অবুও। পোর্টিকোর ছাদ থেকে টর্চের আলো এসে পড়ল। অবনীর সাড়া পাওয়া গেল। কে কে চায়? আমি, গেট খুলে দে। টর্চ নিভে গেল। একটু পরে নিচের প্রাঙ্গণে আবার জ্বলে উঠল। অবনী ত্রিশূল এবং টর্চ নিয়ে হন্তদন্ত হয়ে আসছিল। করুণাময়ী রুষ্ট স্বরে বললেন, আলো নিভিয়ে দে বলছি। কি কাণ্ড পিসিমানা, আমি স্বপ্ন দেখছি না তো? ব্রহ্মময়ী মা গো! ন্যাকামি করলে থাপ্পড় খাবি কিন্তু। শিগগির গেট খুলে দে বলছি। অবনী গেট খুলে দিল। আমরা ঢুকলে সে তক্ষুনি তালা এঁটে দিয়ে বলল, মায়ের কি লীলা, আমি মায়েরই বিশ্বাস করতে পারছি না। চুপ! ভবতারণ কোথায়? সন্ধ্যায় বেরিয়েছে। অবনী হাঁটতে হাঁটতে বলল, দুপুরে বেটার ছেলে ফিরলো, বাড়িতে ঢুকতে দেবো না ভেবেছিলাম, কিন্তু ঝামেলার ভয়ে ওকে আর ঘাঁটালাম না।
শিবু উকিলের গুন্ডাদের নিয়ে এসে উল্টে আমাকেই যদি বাড়ি থেকে বের করে দেয়, তা তুমি হঠাৎ এসে পড়বে এমন কথা তো কল্পনাও করিনি। ও মায়ের দিব্যি, কর্নেল সাহেব তোমাকে ডেকে এনেছেন মনে হচ্ছে। ও মশাই, ব্যাপারটা কি? কর্নেল বললেন, গোপার খবর কি অবনীবাবু? এখনো পৌঁছতে পারিনি, তবে আমি অলরেডি রঞ্জুবাবুর সঙ্গে কনসাল্ট করে এসেছি। করুণাময়ী দোতলায় উঠে বললেন, অকবু, খোকা কোন ঘরে ছিল? কিসে মশাইয়ের ঘরে? ঘরটা খুলে দে, আর লণ্ঠন বা মোম নিয়ে আয়। অবনী নিজের ঘর থেকে আগে হারিকেন নিয়ে এলো, তারপর সুদর্শনের ঘরের তালা খুলল। করুণাময়ীর নার্ভ যে কত শক্ত তা টের পাচ্ছিলাম। বললেন, কর্নেল সাহেব, আমাকে সব বুঝিয়ে দিন। খোকাকে যে সত্যি মার্ডার করা হয়েছে আপনি কি করে বুঝলেন? আমি ডিটেলসে জানতে চাই। কর্নেল সেই চেয়ারে বসে হাত দুটো টেবিলে বিছিয়ে মুখ কাত করে রেখে চমৎকার অভিনয় করলেন। তারপর বললেন, ভাঙা কাপটা এখানেই পড়েছিল। চেয়ারে বসে কফিতে চুমুক দিলে কাপ নিচে পড়বে না। পটাশিয়াম সায়ানাইড কয়েক সেকেন্ডেই কাজ করে, কাজেই কাপটা টেবিলেই গড়িয়ে পড়া উচিত ছিল। টেবিলে কোনো তরল পদার্থের চিহ্ন ছিল না। ডান হাত টেবিলে ওভাবে ছড়িয়ে পড়ার সম্ভাবনাও ছিল না। এবার সুদর্শনের ল্যাবে আসুন। অবনীর হাত থেকে করুণাময়ী হারিকেন নিলেন। অবনী বলল, আমি পোর্টিকোর ছাদে যাচ্ছি পিসিমা, বাড়িতে চোর ঢুকতে পারে, পাহাড়ে দিকে। সে চলে গেল। সুদর্শনের ল্যাবে ঢুকে করুণাময়ী শ্বাস ছেড়ে আস্তে আস্তে বললেন, এ ঘরে খোকার বাবার ল্যাবরেটরি ছিল। কর্নেল গ্যাস ওভেনের কাছে গিয়ে খুদে টর্চ জেলে হাঁটু মুড়ে বসলেন। তারপর হঠাৎ উঠে দাঁড়ালেন, গম্ভীর মুখে বললেন, আশ্চর্য, কাপের কয়েকটা সূক্ষ্ম কুচি পড়েছিল, নেই। কফির দাগ ছিল, ঘষে মুছে দিয়েছে কেউ। করুণাময়ী এগিয়ে এলেন একটা কাঁচের দেয়াল আলমারির দিকে। নানান সাইজের কৌটো, প্যাকেট আর শিশি বোতলে আলমারিটা ভর্তি। উনি কাঁচের পাল্লা ধরে টানতেই খুলে গেল। কর্নেল বললেন, আলমারিটা খোলা ছিল দেখছি। করুণাময়ী লণ্ঠনটা আমাকে দিয়ে একটা চেয়ার টেনে আনলেন। চেয়ারে উঠে ওপরের তাকের পিছনে হাত ভরলেন। তারপর ব্যস্তভাবে খোঁজাখুঁজি শুরু করলেন। কর্নেল বললেন, পটাশিয়াম সায়ানাইডের শিশি খুঁজছেন কি? হ্যাঁ, কিন্তু পাচ্ছি না। আপনি জানতেন ওখানে শিশিটা ছিল? জানতাম, করুণাময়ী চেয়ার থেকে নামলেন। তবে 1 বছর আগের কথা। খোকার বাবা পরে কোথাও সরিয়ে রেখে থাকবে। শুধু বুঝতে পারছি না যে আলমারিটা খোলা কেন। সুদর্শন হয়তো বন্ধ করতে ভুলে গিয়েছিল। করুণাময়ী আমার হাত থেকে হ্যারিকেন নিয়ে ল্যাবের ভেতর ঘোরাঘুরি করে বললেন, এই ল্যাবে অনেক নতুন যন্ত্রপাতি দেখছি। এ দুটো কি কম্পিউটার? হ্যাঁ, আপনার বৌমাও বায়োকেমিস্ট, স্বামীর রিসার্চের ব্যবস্থা করে দিয়েছিল। করুণাময়ী বাঁকা মুখে বললেন, ওর চালাকি খোকা ধরতে পেরেছিল। সরল সাদাসিধে ছেলেটাকে এক্সপ্লয়েট করছিল মেয়েটা। কর্নেল পকেট থেকে সুদর্শনের লেখা চিঠিখানা বের করে দিলেন। বললেন, পড়ে দেখুন। করুণাময়ী একটা টেবিলে লণ্ঠন রেখে চিঠিটা পড়লেন। তারপর বললেন, আমি কখনো খোকাকে বলিনি বউকে নিয়ে আমেরিকা ফিরে যাক। এ কথা খোকা কেন লিখলো জানি না। আমি ওকে বলেছিলাম, ওকে তোর বাবার ফর্মুলা দিয়ে ভুল করেছিস। ফাইলটা কেড়ে নিয়ে মেয়েটাকে বাড়ি থেকে তাড়িয়ে দে। কর্নেল বললেন, ফাইলটা কেড়ে নেওয়ার সাহস সুদর্শনের ছিল না, তাই গোপনে গোপার সুটকেস থেকে হাতিয়ে নিয়েছিল। এখন বুঝলাম আপনার কথায় সে কাজ করেছিল। ফাইলটা কি খুঁজে পেয়েছেন আপনি? ফাইলটা আমি পেয়েছিলাম, পুড়িয়ে নষ্ট করে দিয়েছি। ভালো করেছেন। চিঠিটা আমাকে প্লিজ ফেরত দিন।
চিঠিটা দু হাতে ধরে ঠোঁট চেপে ধরলেন করুণাময়ী। কাঁপা কাঁপা গলায় বললেন, আমার খোকার হাতের শেষ চিহ্ন এটা। যথাসময়ে ওটা আপনার হাতেই তুলে দেব, আই প্রমিস ইউ। করুণাময়ী চিঠিটা কর্নেলকে ফেরত দিয়ে বললেন, পটাশিয়াম সায়ানাইডের শিশিটা খুঁজে বের করা উচিত। শিশিটা ভর্তি ছিল দেখেছিলাম। বলে উনি পাশের ঘরে গিয়ে ডাকলেন। অবু, শুনে যা তো। অবনী করিডোরে এসে বলল, পিসিমা, আমি মায়ের কল্পনা করতে পারছি না যে তুমি এসেছো। ভাঙ গিলেছিস না? তোমার দিব্যি। তুই ল্যাবের কাচের আলমারি খুলেছিলিস? আমি? আমার কি মাথা খারাপ নাকি? ওই ওষুধের আলমারি খুলে আমি করবোটা কি? ওতে পটাশিয়াম সায়ানাইডের শিশি ছিল, খুঁজে পেলাম না তো। ওরে বাবা, কি সাংঘাতিক কাণ্ড! অবু, এখনো বল, তুই ওটা চুরি করে কাউকে বেচেছিস কি না? মা কালীর দিব্যি পিসিমা, আমি কি তা পারি? আমি কেমন করেই বা জানবো যে ওই আলমারিতে সাইনাইড রয়েছে? তুই খোকার বাবার অ্যাসিস্ট্যান্ট ছিলিস, তুই নিশ্চয় জানতিস। আমার কিছু মনে নেই। তবজব তন্ত্র সাধনা নিয়ে কাটাচ্ছি। আমাকে দেখেই তোমার বোঝা উচিত ছিল কি ছিলাম আর কি হয়েছি। বলে অবনী হঠাৎ গলার স্বর চাপা করল। আমার সন্দেহ হচ্ছে যে এ নিশ্চয় বাবার কাজ। চলো তো পিসিমা, বাবার ঘর সার্চ করে দেখি। সে কর্নেলের দিকে তাকালো। ও মশাই, আপনি তো গোয়েন্দা, তালা ভাঙতে পারবেন? কর্নেল হাসলেন। তালা ভাঙার আর দরকার কি অবনীবাবু? আমরা বরং অপেক্ষা করি, ভবতারণ ফিরে আসুক। পিসিমা, এসো আমার ঘরে বসবে, আমি চা ফা করে আনি। করুণাময়ী রুক্ষ কণ্ঠস্বরে বললেন, না, আমরা নিচে গিয়ে দাঁড়াচ্ছি। আমাকে আজ রাতেই আশ্রমে ফিরতে হবে। অবনী কাঁদো কাঁদো মুখে বলল, আশ্রমে কাল দিনেই যেও বরং। কে জানে কেন আজ রাত্রে আমার বড্ড অস্বস্তি হচ্ছে। তুমি থাকলে সাহস বাড়ে, বুঝলে না? শিবু উকিলের গুন্ডারা কখন এসে হামলা করবে বলা যায় না। অথচ অন্তত আজ রাত্রিটা থেকে যাও পিসিমা, কাল থেকে আর আমার কোনো ভয় নেই। কর্নেল বললেন, হ্যাঁ, গোপা দিল্লি থেকে এসে গেলেই আপনি নিশ্চিন্ত। করুণাময়ী বললেন, সেই বজ্জার ডাইনি মেয়েটা আবার আসবে, তার সাহস তো কম নয়। অবনী গম্ভীর মুখে বলল, পিসে মশাই যে কেলোর কীর্তি করে গেছেন, উইল অনুসারে গোপা এই প্রপার্টির মালিক। শিবু উকিলের কাছে উইল আছে, দেখে এসো গে না। করুণাময়ী শ্বাস প্রশ্বাসের সঙ্গে বললেন, হ্যাঁ, চলুন কর্নেল সাহেব, নিচে যাই। এখানে থাকতে আমার দম আটকে আসছে। আমরা নিচে গেলাম। পটিকোট সামনের লনে গিয়ে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে বিদ্যুৎ ফিরে এলো। অবনী বলল, ততক্ষণ মন্দিরে গিয়ে মায়ের আশীর্বাদ নিয়ে আসি। তারা ব্রহ্মময়ী মা গো। এতক্ষণে লক্ষ্য করলাম অবনী মৈত্রের পায়ে খড়ম নেই, খালি পা। আজ সকালেও কর্নেলের বাড়িতে সে খালি পায়ে গিয়েছিল। কর্নেল বললেন, অবনীবাবুর তন্ত্র সাধনার বাতিক সম্পর্কে আপনি কিছু জানেন? করুণাময়ী বললেন, গুরুজি ওকে দীক্ষা দিয়েছিলেন। মাঝে মাঝে খোকার বাবার সঙ্গে আশ্রমে যেত। গুরুজির খড়ম চুরি করে ধরা পড়েছিল। খড়মজোড়া গুরুজিকে হিমালয়ে এক সন্ন্যাসী দিয়েছিলেন। আপনি বিশ্বাস করবেন কি না জানি না, সেই খড়ম পায়ে দিয়ে গুরুজি এক হাত উঁচুতে শূন্যে দাঁড়াতে পারেন। সব সময়? না, বছরে মাত্র একবার।
কালী পুজোর রাতে অমাবস্যার তিথিতে হাজার হাজার ভক্তের চোখের সামনে উনি ওই অলৌকিক শক্তি দেখান। সেই খড়ম চুরি করেছিল অবু। গুরুজি ক্ষমা করেছিলেন। ভক্তরা অবশ্য তার আগেই ওকে মারধর করেছিল। আমি আর খোকার বাবা তো লজ্জায় মুখ দেখাতে পারিনি গুরুজিকে। শেষে উনি নিজেই এ বাড়ি এসে আমাদের আশ্রমে ডেকে নিয়ে যান। করুণাময়ী শ্বাস ফেলে বললেন, যাক, সেসব পুরনো কথা। আপনি গোপনে আশ্রম থেকে এলেন কেন? গুরুজি অনুমতি দিতেন না বলে। কর্নেল হাসলেন। উনি অলৌকিক শক্তিধর সিদ্ধ পুরুষ, উনি নিশ্চয়ই টের পাবেন। পাবেন, কিন্তু উনি ক্ষমাশীল। মায়ের মন উনি ঠিক বুঝবেন। এই সময় গেটের কাছে ভবতারণের হাঁক ডাক শোনা গেল। অবনী মন্দিরের দিক থেকে দৌড়ে এসে গেট খুলতে গেল। বলল, দেখ গে কারা এসেছে, তোর পিন্ডি চটকানো হবে। ভবতারণ হন্তদন্ত হয়ে এসে থমকে দাঁড়ালো। করুণাময়ী বললেন, ভবতারণ, তুই আমার সাথে দেখা না করে চলে এলি যে? আগে সময় পাইনি। অবনী হুঙ্কার দিয়ে বলল, ঘর কল হতচ্ছাড়া, তোর ঘর আজকে সার্চ করা হবে। ভবতারণ পাল্টা হুঙ্কার দিয়ে বলল, জ্যান জ্যান, বেশি জাঁক দেখাবেন না। আমি কি চুরি করেছি যে আমার ঘর সার্চ হবে? করুণাময়ী বললেন, তোর ঘরটা একবার দেখতে চাই ভবতারণ। ভবতারণ ভড়কে গেল। তা তা আপনি দেখবেন বই কি, কিন্তু কেন মা ঠাকরুন? অবনী ত্রিশূল নেড়ে বলল, শাট আপ, ঘর খোল শিগগিরই। গোমরা মুখে ভবতারণ তার ঘরের তালা খুলল। সুইচ টিপে আলো জ্বালালো। ছোট্ট ঘর, একটা তক্তা পোষে বিছানা পাতা, দড়িতে কয়েকটা জামা কাপড় ঝুলছে। দেওয়ালে অনেকগুলো ক্যালেন্ডার এবং তাক ভর্তি ওষুধের শিশি। অবনী বলল, সার্চ শুরু করুন কর্নেল সাহেব। কর্নেল তাকের ওষুধের শিশি বোতলগুলো দেখতে ব্যস্ত হলেন। অবনীতান্ত্রিক তক্তাপোষের তলায় টর্চের আলো ফেলল। তারপর বলল, ফুটকেসের পেছনে একটা শিশি দেখতে পাচ্ছি, দেখুন তো এটা কি। শিশিটা দেখা মাত্র করুণাময়ী কেড়ে নিলেন। তারপর শিশিটা মুঠোয় বুকের কাছে চেপে ধরে ভাঙা গলায় বললেন, ভবতারণ, তোর মনে এই ছিল? অবনী বলল, আমি থানা থেকে পুলিশ ডেকে আনি, ওকে পালাতে দেবেন না। কর্নেল বললেন, ব্যস্ত হওয়ার দরকার নেই অবনীবাবু। কি বলছেন মশাই? হাতে নাতে ধরা পড়া আসামিকে ছেড়ে দেব? একটু ধৈর্য ধরুন, আমি দেখছি। ভবতারণ গুম হয়ে দাঁড়িয়েছিল। গলার ভেতর থেকে বলল, কি হলো কিছুই তো বুঝতে পারছি না। এই শিশিটা তুমি কোথায় পেয়েছিলে ভবতারণ? শিশিটা কোথা থেকে এলো তা তো বুঝতে পারছি না। এখনো খুলে বলো ভবতারণ। সত্যি বলছি স্যার, শিশিটা আমি রাখিনি। কি আছে এতে তুমি বুঝতে পারছো? পারছি মনে হচ্ছে বিষ ভরা আছে। এর আগে তুমি এটা দেখেছিলে কোথাও? না স্যার। বলে ভবতারণ করুণাময়ীর পা জড়িয়ে ধরল। কেঁদে ফেলল সে। বিশ্বাস করুন মা ঠাকরুন, আমি কিচ্ছু জানি না। কেউ আমাকে ফাঁসাবার জন্যে আমার ঘরে শিশিটা রেখে দিয়েছে। করুণাময়ী পা ছাড়িয়ে নিয়ে বাইরে গেলেন। কর্নেল বললেন, ভবতারণ, আজ আশ্রম থেকে ফিরে তুমি ঘর পরিষ্কার করেছিলে। দরজার পাশে ধুলো জড়ো করা আছে। আগে দুপুরে পরিষ্কার করেছি, তখন শিশিটা দেখিনি। আজ তোমার ঘরে কে এসেছিল? একবার জগা এসেছিল, কিছুক্ষণ গল্প করে চলে গেল। কে সে? আগে উকিল বাবুর লোক। অবনী বলে উঠল,
গুন্ডা কর্নেল সাহেব, ও সাংঘাতিক লোক। কর্নেল বললেন, আর কে এসেছিল? আগে তারক বাবুর ছেলে গোপাল ছিল। অবনী বলল, সেও তো এক বাটপার মস্তান, জগার রাইট হ্যান্ড। কর্নেল বললেন, গোপাল কেন এসেছিল? টাকা ধার চাইতে। অবনীবাবু, আপনি কি ওদের দেখেছিলেন? না, কি করে দেখতে পাবো? অবনী এগিয়ে গিয়ে ওপাশের একটা দরজা খুলল। এই দেখুন, বাবার চেলা চামুন্ডাদের যাতায়াতের পথ। ওদিকে কর্পোরেশনের আবর্জনার গাদা, একটা জঙ্গুলে পড়ে জমি দেখা যাচ্ছিল। কর্নেল বললেন, দরজাটা বন্ধ করে দিন অবনীবাবু, আবর্জনার দুর্গন্ধ আসছে। অবনী দরজা বন্ধ করে দিয়ে বলল, তাহলে এবার থানায় যায়। ঝামেলা বাড়িয়ে লাভ নেই অবনীবাবু। বলে কর্নেল বেরিয়ে গেলেন। দেখলাম লনে আলো আঁধারে দাঁড়িয়ে করুণাময়ী ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছেন। কর্নেল ওর কাছে গিয়ে বললেন, শিশিটা আমাকে দিন, আমার সঙ্গে আসুন, এ বাড়ি আপনার পক্ষে নিরাপদ নয়। জয়ন্ত, এগিয়ে গিয়ে একটা ট্যাক্সি দেখো, মোড়ের মাথায় পেয়ে যাবে। করুণাময়ীকে শিয়ালদা স্টেশনে ট্রেনে তুলে দিয়ে কর্নেলের অ্যাপার্টমেন্টে ফিরতে রাত 10:30 বেজে গিয়েছিল। এ রাতেও কর্নেল আমাকে বাড়ি ফিরতে দিলেন না। তবে খবরের কাগজে চাকরির কারণে প্রায়ই আমাকে এরকম বাইরে কাটাতে হয়। খাওয়ার পর ড্রয়িং রুমে বসে কর্নেল কফির পেয়ালায় চুমুক দিয়ে বললেন, করুণাময়ী সম্পর্কে কি বুঝলে জয়ন্ত? বললাম, জেদি এবং কড়া ধাতের মহিলা, কিন্তু আশ্রমের গুরুজির প্রতি আনুগত্যের চেয়ে ভয়টাই যেন বেশি। স্কুলটার কথা তুমি ভুলে যাচ্ছ। স্কুলে কি আছে? অন্তিম আশ্রয়। জীবনে যে সব কিছু হারিয়েছে তার পক্ষে একটা শক্ত আশ্রয় আঁকড়ে ধরে থাকা খুবই স্বাভাবিক। কর্নেল চুরুটের ধোঁয়ার মধ্যে বললেন, তাছাড়া চিন্তা করো, স্কুলের হেডমিস্ট্রেস হওয়ার মতো শিক্ষা দীক্ষাও ওর আছে। এদিকে সদানন্দবাবুর যতই প্রতিভা থাক, একাডেমিক শিক্ষা তত কিছু ছিল না। কাজেই স্ত্রীর সঙ্গে অ্যাডজাস্ট করে চলার প্রশ্ন ছিল। এই সব ক্ষেত্রে রুচির সংঘর্ষ অনিবার্য হয়ে ওঠে। কর্নেল চোখ বুজে অভ্যাস মতো ইজি চেয়ারে হেলান দিলেন। বললাম, একটা ব্যাপার আমার খুব আশ্চর্য লাগছে, পটাশিয়াম সায়ানাইডের শিশি খুঁজে বের করতেই যেন উনি আমাদের সঙ্গে এসেছিলেন। শিশিটা পাওয়া গেল ভবতারণের ঘরে, অথচ উনি আর উচ্চবাচ্য না করে চুপচাপ চলে গেলেন। বলবেন আপনি ওকে আশ্বস্ত করেছেন, কিন্তু আফটার অল ওর একমাত্র ছেলেকে খুন করা হয়েছে। একজন জেদি কড়া ধাতের মহিলার পক্ষে এই রিয়াকশন অস্বাভাবিক। বরং বলবো অবনীর রিয়াকশন অত্যন্ত স্বাভাবিক। এতক্ষণ সম্ভবত সে থানায় খবর দিয়েছে। কর্নেল হাসলেন, চোখ খুলে সোজা হয়ে বসে বললেন, থানায় গেলে এতক্ষণ থানা থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হতো। আমার ধারণা গোপা না ফিরে আসা পর্যন্ত অবনী অপেক্ষা করবে। কিন্তু আমার ভাবনা হচ্ছে ভবতারণের সঙ্গে অবনীর ঝামেলা বেঁধেছে কিনা। বাদবার চান্স আছে, তবে তবে কি? ভবতারণ শিবুবাবুর অনুগত, তাছাড়া তার সঙ্গে পাড়ার গুন্ডা মস্তানদের যোগাযোগ আছে। অবনী তাকে ঘাঁটাবার সাহস করবে না এই রাত্রিবেলায়। আচ্ছা কর্নেল, ভবতারণের ঘরে শিশিটা পাওয়া গেল, অথচ সে বলছে কিছু জানে না, কিন্তু তার হাব ভাব দেখে মনে হচ্ছিল সে বেপরোয়া। শিবুবাবু তার গার্জেন, সে বেপরোয়া হতেই পারে। শিবুবাবু এবং ভগৎজির চক্রান্তের কথা সুদর্শনের চিঠিতে আছে। ওরা ভবতারণকে দিয়ে পটাশিয়াম সায়ানাইডের শিশি হাতিয়ে থাকতে পারেন। তারপর কাউকে দিয়ে, শিবুবাবু এবং ভগৎজির চক্রান্তের কথা সুদর্শনের চিঠিতে আছে। ওরা ভবতারণকে দিয়ে পটাশিয়াম সায়ানাইডের শিশি হাতিয়ে থাকতে পারেন। তারপর কাউকে দিয়ে। কর্নেল আমাকে থামিয়ে দিয়ে বললেন,
বেশি ভাবলে ঘুমোতে পারবে না ডার্লিং। ওঠো, শুয়ে পড়া যাক। সকালে আবার কথাটা তুললাম। কর্নেল খবরের কাগজে চোখ বুলোচ্ছিলেন। বললেন, ভবতারণ বাড়ির পুরাতন ভৃত্য, মালিক ওষুধের কারবারি, কাজেই ওষুধ সম্পর্কে কিছু ধারণা তার থাকতেই পারে। তার ঘরে অবনী বা সুদর্শনের অজ্ঞাতসারে বাইরের লোক আসার প্রমাণও আমরা পেয়েছি। সুদর্শনের মৃত্যুর পর শিবুবাবু এবং ভগৎজির নির্দেশে সে গোপাকে ভয় দেখিয়ে তাড়িয়েছে। টাকা কড়ির লোভ বড় সাংঘাতিক। উৎসাহিত হয়ে বললাম, অবনী এবং গোপাকে ফলো করে সুদর্শন পুরুলিয়ার অযোধ্যা পাহাড়ে গিয়েছিল। তখন এই শিশিটা হাতানোর অবাধ সুযোগ ভবতারণের ছিল। নিশ্চয়ই ছিল। আবার দেখুন, সুদর্শনের ল্যাবে ভগৎজির গোডাউন থেকেও সিঁড়ি বেয়ে ঢোকা যায়। কেউ ল্যাবের দরজা খুলে দিলেই হলো। ঘটনার রাত্রে সুদর্শন ঘরে ছিল না। রাত 1টায় ফিরে এসেছিল। ওই সময়ের মধ্যে তার সুইসাইডাল নোট চুরি করা সোজা। খুবই সোজা। কিন্তু সুইসাইডাল নোটের কথা কার জানা ছিল সেই প্রমাণ কিন্তু আমরা পাইনি। ধরুন দৈবাত ওটা কারো চোখে পড়েছিল, তাহলে বলবো ওটা চোখে পড়ার পরই সুদর্শনকে মেরে ফেলার চক্রান্ত করা হয়েছিল, তার আগে নয়। কারণ সুদর্শনকে মেরে ফেলার ঝুঁকি ছিল। অনেকেই জড়িয়ে যেত খুনের মামলায়। কাজেই শিশিটা চুরি অত আগে হয়নি। হাল ছেড়ে দিয়ে বললাম, না, আমার মাথা ভোঁ ভোঁ করছে। কর্নেল বললেন, সব ডেলিভারেড মার্ডারেরই মোটিভ থাকে, প্রতিহিংসা চরিতার্থ কিংবা বৈষয়িক লাভ। এক্ষেত্রে কারো প্রতিহিংসা চরিতার্থ করার কোনো সূত্র আমরা পাইনি। কাজেই বৈষয়িক লাভই মোটিভ হয়ে দাঁড়াচ্ছে, তাই না? চমকে উঠলাম। বললাম, তাহলে গোপা প্রথমেই সন্দেহযোগ্য। কিন্তু গোপা তো এসেছিল সদানন্দ বটিকার ফর্মুলা হাতাতে। এই প্রপার্টির উপর তার লোভ থাকার কথাও না। আপনার মতে সে বিদেশি কোনো মাফিয়া চক্রের মেম্বার। ফর্মুলা হাতানোর পর সুদর্শনকে সে মেরে ফেলবে কেন? ঠিক বলেছ, কিন্তু অবনীকে সে ট্রাঙ্ক কলে জানিয়েছে প্ল্যান বদলে কলকাতা ফিরে আসছে। সত্যি যদি সে ফিরে আসে, তখন রহস্যের পর্দা আশা করি সরে যাবে। কর্নেল কাগজ ভাঁজ করে রেখে বললেন, সমস্যা হলো জয়ন্ত, এ এমন একটা কেস যা কোনোভাবেই হোমিসাইড বলে প্রমাণ করা যাবে না। আমার উদ্দেশ্য শুধু এই হত্যা রহস্য জানা। তবে তোমার পয়েন্টটা গুরুত্বপূর্ণ। কোন পয়েন্টটা? ভবতারণের ঘরে পটাশিয়াম সায়ানাইডের শিশি পাওয়া গেল কেন? চলো বেরোনো যাক। কোথায় যাবেন? ভবতারণের কাছে। তাকে রাত্রে কিছু জিজ্ঞাসা করার সময় পাইনি। গাড়িতে যেতে যেতে বললাম, বৈষয়িক লাভ যখন মোটিভ, তখন নিঃসন্দেহে ভগৎজি এবং তাঁর সহযোগী শিবুবাবু এই হত্যাকাণ্ডের পিছনে আছেন, যদি গোপাকে আপনি রেহাই দেন। কর্নেল কোনো জবাব দিলেন না। বাগবাজার স্ট্রিটে ঢুকে অস্বস্তি হচ্ছিল। কালো অ্যাম্বাসেডর দেখলেই বুক ধড়াস ধড়াস করে উঠছিল। কর্নেল কিন্তু নির্বিকার। ট্রাম রাস্তা পেরিয়ে সেই গতিতে ঢুকে গেটের কাছে হর্ন দিলাম। মন্দিরের দিক থেকে অবনীতান্ত্রিক দৌড়ে এলো। এক গাল হেসে বলল, ভবা কাঠ। সকালে ভগৎজির খোঁজে গেলাম, সেও কাঠ। ওর কর্মচারীরা বলল বোম্বে গেছে, বুঝলেন তো? কর্নেল বললেন, বুঝলাম, থাক, আর ভেতরে যাব না। ভবতারণকে জেরা করতে এসেছিলাম। অবনী অদ্ভুত হাসতে লাগলো। বলল, কাল রাত্রে আপনারা যাওয়ার পর শিবু উকিলের কাছে গিয়েছিল বেটার ছেলে। সকালে কালিদা চুপি চুপি বলল শিবু উকিল ওকে গা ঢাকা দিতে বলেছে। ভবতারণ কখন চলে গেছে জানেন? কাল রাত্রেই শিবু উকিলের বাড়ি থেকে এসে সুটকেস বুঁচকা বুঁচকি নিয়ে বেরিয়ে গেল। আমি ওকে পুলিশে দেওয়ার কথা ভেবেছিলাম,
কিন্তু আপনি আমাকে নিষেধ করেছেন, তাই চুপচাপ ছিলাম। এই এক্ষুনি ভাবছিলাম আপনাকে টেলিফোন করি, মায়ের দয়ায় আপনি এসে বললেন। গোপা এখনো এসে পৌঁছাতে পারেনি? এসে যাবে, তন্ত্রের আকর্ষণ, তারা ব্রহ্মময়ী মাগো। আচ্ছা, চলি। শ্যামবাজারের পাঁচ মাথার মোড়ে পৌঁছে কর্নেল বললেন, আমাকে এখানে নামিয়ে দাও জয়ন্ত, আজ আর অফিস কামাই করো না, দরকার হলে আমি রিং করব। কর্নেল সেদিন রিং করলেন রাত 9টায়। দৈনিক সত্যসেবক পত্রিকার অফিসের রিপোর্টার্স রুমে তখন খুব কাজের হিড়িক। আমার ছোট একটা অ্যাসাইনমেন্ট ছিল। প্রেস ক্লাবে এক কেন্দ্রীয় মন্ত্রীর প্রেস কনফারেন্স থেকে সদ্য ফিরেছি। তাড়াহুড়ো করে কপিটা লিখে বেরিয়ে পড়লাম। কর্নেলের অ্যাপার্টমেন্টে গিয়ে দেখি গোপা বসে আছে, মুখে যেন হিংস্রতার তীক্ষ্ণ ছাপ। আমার দিকে একবার তাকিয়ে নিয়ে ঘড়ি দেখল। কর্নেল বললেন, তুমি কি শুধু তোমার ফেলে যাওয়া নোট বইটা নিতেই এসেছিলে? গোপার চোখে সেই অস্বাভাবিক চাউনি লক্ষ্য করছিলাম। সে শুধু মাথাটা দোলালো। তাহলে প্রপার্টির দাবি তুমি করবে না? না, প্রপার্টির দাবি করার অধিকার আমার নেই। কেন, তা বলতে আপত্তি আছে? উই ওয়ার নট লিগালি ম্যারিড, কর্নেল সরকার। উই ওয়ার জাস্ট লিভিং টুগেদার। আই সি। কর্নেল হাসলেন। আমি ভেবেছিলাম তুমি আমাকে চ্যালেঞ্জ করছো। দ্যাটস রাইট, সেজন্যই আমার ফেরার কথা আপনাকে জানাতে বলেছিলাম। কিন্তু তুমি তো চলে যাচ্ছ, আমাকে লড়ার সময় দিচ্ছ না। সময় যথেষ্ট পেয়েছিলেন, কিন্তু আপনি... এনিওয়ে, উঠি। বলে সে দরজার কাছে গিয়ে মার্কিনী ঢঙে বলল, বাই। তারপর বেরিয়ে গেল। কর্নেল হাঁকলেন, ষষ্ঠী, দরজা বন্ধ করে দে। বললাম, মাথা মুন্ডু কিছুই তো বুঝলাম না। কর্নেল হেলান দিয়ে চোখ বুজে বললেন, আমিও বুঝিনি। গোপা 8:30 নাগাদ এসে বলল, এদেশের ডাকিনীতন্ত্র সম্পর্কে সে অনেক তথ্য সংগ্রহ করেছিল। সেই নোট বইটা সে ভুল করে ফেলে গিয়েছিল। সেটা নাকি এতই জরুরি যে... হঠাৎ কর্নেল চোখ খুলে সোজা হলেন। তারপর হাত বাড়িয়ে টেলিফোনে ডায়াল করলেন। কিছুক্ষণ পরে বললেন, রিং হয়ে যাচ্ছে, অবনী কি ভাঙের নেশায় কাত হয়ে গেছে? আরও কিছুক্ষণ অপেক্ষা করে ফোন রেখে দিলেন। আবার ধ্যানস্থ হলেন। আপন মনে বললেন, গোপা কি সত্যিই ডাকিনীতন্ত্রের নোট বই ফেলে গিয়েছিল? বললাম, আপনাদের এই চ্যালেঞ্জের ব্যাপারটা বুঝতে পারছি না। কর্নেল আমার প্রশ্নের জবাব না দিয়ে আবার টেলিফোন তুললেন। ডায়াল করে বললেন, রিং হয়ে যাচ্ছে, কেউ ধরছে না, ব্যাপারটা দেখতে হয়। জয়ন্ত, কুইক। কোথায় যাবেন? শ্যানাল বাড়ি। সে কি? জয়ন্ত, আমার অস্বস্তি হচ্ছে, ওঠো। ষষ্ঠী, বেরোচ্ছি, দরজা বন্ধ করে দে। লনে নেমে গিয়ে গাড়িতে উঠলাম দুজনে। স্টার্ট দিয়ে বললাম, ও বাড়ি যেতে আমারও অস্বস্তি হচ্ছে। কর্নেল গলার ভেতর থেকে বললেন, অ্যাডভোকেট ভদ্রলোক আমাকে আর ঘাঁটাতে সাহস পাবেন না। সম্ভবত উনি পুলিশ মহলে আমার সম্পর্কে খোঁজ খবর নিয়েছেন। ভবতারণ এবং ভগৎজি ঠিকই গা ঢাকা দিয়েছে ওর পরামর্শে, তা না হলে অবনী বাড়ি থেকে গলা ধাক্কা খেত। কর্নেলের নির্দেশে গলির মোড়ে গাড়ি লক করে রেখে দুজনে এগিয়ে গেলাম। আলো দেখে বুঝলাম নিয়মিত লোডশেডিংয়ের সময় উত্তীর্ণ হয়েছে। প্রথমেই চোখে পড়ল গেটে তালা দেওয়া নেই। কর্নেল ঢুকে পড়লেন, তারপর হন্তদন্ত হয়ে এগিয়ে গেলেন। ওকে অনুসরণ করে পটিকোর তলায় গিয়ে দেখি দরজা হাট করে খোলা। ওপরতলার করিডোরে গিয়ে দেখি কর্নেল অবনীর ঘরের সামনে দাঁড়ালেন, দরজা খোলা। কর্নেল শ্বাস প্রশ্বাসের সঙ্গে বললেন, যা ভেবেছিলাম। ঘরের ভেতর আলো জ্বলছে। মেঝেই উপুড় হয়ে পড়ে আছে অবনীতান্ত্রিক, স্পন্দনহীন শরীর। একটা মদের গ্লাস ভেঙে চুরে ছড়িয়ে রয়েছে। অবনীর মুখের পাশে একটু রক্ত। বললাম, এ কি সর্বনাশ! কর্নেল আস্তে আস্তে বললেন, সুদর্শনের হত্যাকারীকে শাস্তি দিতেই ফিরে এসেছিল গোপা।
মাফিয়া চক্রের মেম্বারদের কাছে সাংঘাতিক বিষের বড়ি থাকে। চলে এসো জয়ন্ত, আমাদের এখানে আর এক মুহূর্তও থাকা উচিত নয়। আমার মুখ দিয়ে কথা বেরোলো না, শরীরের ওজন বেড়ে গেছে যেন। গেট দিয়ে বেরোনোর সময় কেউ লক্ষ্য করছে কিনা সেদিকে মন ছিল না। যন্ত্রচালিতের মতো গাড়িতে উঠে স্টার্ট দিলাম। আমার ভয় হচ্ছিল অ্যাক্সিডেন্ট করে ফেলবো হয়তো। বাগবাজার স্ট্রিটে পৌঁছে কিছুটা ধাতস্থ হয়ে বললাম, থানায় জানানো উচিত ছিল। ছেড়ে দাও, যথা সময়ে পুলিশকে জানানোর লোক প্রচুর পাওয়া যাবে। কিন্তু অবনী কেন সুদর্শনকে মেরে ফেলল? গোপাকে পাওয়ার লোভে, এবং সে ভেবেছিল গোপাকে পাওয়া মানে কার্যত প্রপার্টি হাতে পাওয়া। তবে ভুলটা করেছিল গোপাই, অবনীকে বড্ড বেশি প্রশ্রয় দিয়েছিল। সেটা হয়তো স্রেফ অভিনয়, কিন্তু নির্বোধ অবনীর মনে লোভ জাগিয়ে দেওয়ার পক্ষে সেটাই যথেষ্ট। আমি এই সম্ভাবনার কথা আপনাকে বলেছিলাম, কিন্তু নেহাত আন্দাজে বলেছিলে, কিন্তু গোড়া থেকেই অবনী আমার সন্দেহের তালিকায় ছিল। পরে জানলাম সে বিএসসি পর্যন্ত পড়েছে এবং ওষুধ কারখানায় কাজও করেছে। তার পক্ষে পটাশিয়াম সায়ানাইডের খোঁজ রাখা খুবই সহজ, কিন্তু দৈবাত সুইসাইডাল নোটটা তার হাতে না এলে সে গোপার প্রতি যত লোভী হোক সুদর্শনকে খতম করার ঝুঁকি নিত কিনা সন্দেহ আছে। সুদর্শন নিজে থেকে কবে আত্মহত্যা করবে সেই আশায় তাকে থাকতে হতো। তবে আজ ভবতারণের ঘরে শিশি উদ্ধারে এ অতি উৎসাহ তার মুখোশ খুলে দিয়েছিল। বললাম, গোপা দিল্লি থেকে ফিরে সুদর্শনের হত্যাকারীকে শাস্তি দিল কেন? এখানে থাকার সময় কি সে কিছু আঁচ করেনি? এখানে থাকার সময় সে এটা করতে পারত। কর্নেল একটু চুপ করে থেকে তারপর বললেন, এ প্রশ্নের জবাব গোপাই দিতে পারে, কিন্তু এখন আর তাকে পাচ্ছি কোথায়? চ্যালেঞ্জ কথাটা এখনো আমি বুঝতে পারিনি কর্নেল। সুদর্শনের হত্যাকারীকে খুঁজে বের করার চ্যালেঞ্জ। কর্নেলের অ্যাপার্টমেন্টে ফিরে গিয়ে দেখি ভবতারণ ফুলো ফুলো মুখ এবং লাল চোখ নিয়ে মেঝেই বসে আছে। কর্নেলকে দেখেই হাউমাউ করে কেঁদে পা ধরতে এলো। কর্নেল তাকে আশ্বস্ত করে বলল, তোমার ভয়ের কোনো কারণ নেই ভবতারণ, কিন্তু আগে বলো কে তোমাকে আমার কাছে পাঠিয়েছে। ভবতারণ চোখ মুছে বলল, উকিলবাবু আমাকে চণ্ডীতলা আশ্রমে গিয়ে মা ঠাকুরনের কাছে সব বুঝিয়ে বলতে বলেছিলেন। সেখানে গিয়ে দিব্যি কেটে সব বললাম। মা ঠাকুরন আমাকে আপনার সঙ্গে দেখা করতে বললেন। দিনে আসতে আমার সাহস হলো না পুলিশের ভয়ে, তাই সন্ধ্যার ট্রেনে চলে এলাম। তোমার কোনো দোষ নেই ভবতারণ, কিন্তু তোমার ঘরে বিষের শিশি গেল কি করে? আগে সেইটাই তো বুঝতে পারছি না স্যার। তবে বলো। আমার ঘরের তালা খোলা খুব সহজ। বাড়ির সব তালার চাবি অবনীবাবুর কাছে আছে। খুললে উনিই খুলতে পারেন। ডুপ্লিকেট চাবি দিয়ে? একগে। আচ্ছা ভবতারণ, তুমি সুদর্শনকে সাহেব বলতে কেন? উকিলবাবু বলেছিলেন ওদের সাহেব মেম সাহেব বলবি, তাই বলতাম। তুমি সুদর্শনের ঘর পরিষ্কার করতে? একগে। সুদর্শনের ঘরের কোনো কাগজপত্র অবনীবাবুকে দিয়েছিলে? ভবতারণ চমকে উঠল, বলল, সাহেব জোরে ফ্যান চালিয়ে দিয়ে কোথায় বেরিয়েছিলেন। ঘর সাফ করতে গিয়ে দেখি একটা ভাঁজ করা কাগজ টেবিলের নিচে পড়ে আছে। আমি কাগজটা কুড়িয়ে টেবিলে রাখতে যাচ্ছি, সেই সময় অবনীবাবু এসে বললেন, ওটা কি রে, দেখি তো। উনি কাগজটা দেখে বললেন, পাগলের কাণ্ড, ওর বউকে দেখায়। বলে হাসতে হাসতে ওটা নিয়ে চলে গেলেন। কবে? যেদিন রাত্রে সাহেব মারা গেলেন। কিন্তু কখন কাগজটা পেয়েছিলে? বিকেলবেলায়। সেদিন দুপুর পর্যন্ত সাহেব ঘরের দরজা বন্ধ করে শুয়েছিলেন। ডাকাডাকি করে ওঠালাম, খেয়ে দিয়ে বেরুলেন, ফিরলেন রাত 1টায়।
তারপর তুমি ওকে কাগজটার কথা বলনি? মনে ছিল না, আর উনিও কিছু জিজ্ঞেস করেননি, করলে নিশ্চয়ই বলতাম। এমন সময় টেলিফোন বাজলো। কর্নেল ফোন তুলে সাড়া দিলেন। তারপর বললেন, গোপা, কোথা থেকে ফোন করছো? ঠিক আছে, হ্যাঁ বলো না, শুধু একটা কথা জানতে চাই, তুমি দিল্লি গিয়ে কিভাবে জানতে পারলে অবনী? হ্যাঁ হ্যাঁ, আমি দেখে এসেছি। না, অপরাধী শাস্তি পেয়েছে। তার চেয়ে বড় কথা, যে মৃত্যু হত্যা বলে প্রমাণ করা যাবে না, তা নিয়ে। হ্যাঁ, বুঝেছি। হ্যালো, হ্যালো, হ্যালো। কর্নেল ফোন রেখে বললেন। গোপাল লাইন কেটে দিল। ও কি বলল? কর্নেল ভবতারণের দিকে তাকিয়ে বললেন, ঠিক আছে, তুমি এসো ভবতারণ, তোমার চিন্তার কোনো কারণ নেই। তুমি আশ্রমে গিয়েই থাকো কিছুদিন, মা ঠাকরুনের সেবা যত্ন করো। ভবতারণ বেরিয়ে যাওয়ার পর বললাম, গোপা কি বলল? বিবেক যন্ত্রণা তাকে দিল্লি থেকে ফিরিয়ে এনেছিল। সে কি জানতো কে সুদর্শনকে খুন করেছে? জানতে পেরেছিল, কিন্তু রিস্ক নিতে চায়নি। এখানে শিবুবাবু তার পিছনে লেগেছেন। তার চেয়ে দিল্লি থেকে গোপনে ফিরে অবনীকে শাস্তি দিয়ে যাওয়া তার পক্ষে নিরাপদ মনে হয়েছিল। কর্নেল চুরুট ধরিয়ে ইজি চেয়ারে হেলান দিলেন। ধোঁয়া ছেড়ে ফের বললেন, আমাকে কথাটা অবনীর মাধ্যমে জানাবার কারণ এবার আশা করি বুঝতে পারছো। সে বলতে চেয়েছিল আমি তাকে যেন বিপদে না ফেলি, কারণ আমিও সুদর্শনের হত্যাকারীর শাস্তি চাই। কিন্তু সত্যি বলতে কি, খুনের বদলে খুন, এমন শাস্তি চাইনি। এতক্ষণ আপনারা শুনছিলেন ডাকিনীতন্ত্র দ্বিতীয় তথা শেষ পর্ব। গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের লিখে জানাবেন। গল্পটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আনন্দে থাকবেন। পরের সপ্তাহে এরকমই আরেকটি গল্প নিয়ে হাজির হয়ে যাব গল্পবাবুর আসরে। নমস্কার।